জ্যাম্পে আসবেন, জ্যাম্পে htdocs-এর ভিতরে আসবেন, htdocs-এর ভিতরে এসে আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং এর নাম দিবেন, যে কোনো একটা নাম আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে একটা আসে একটা index.php নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। কি নামে ফাইল ক্রিয়েট করবেন? index.php index.php। অবশ্যই শেষে কি থাকতে হবে? php থাকতে .php হবে, থাকতে হবে। অবশ্যই আপনার সবার লাস্টে কি থাকতে হবে? এখানে কি থাকতে হবে? ডট পিএইচপিটা থাকতে হবে। যেমন HTML CSS করছেন না, HTML এর ক্ষেত্রে ডট জি HTML দিয়েছেন, CSS এর ক্ষেত্রে ডট CSS দিয়েছেন। তো এই পিএইচপির ক্ষেত্রে হবে index.php। ঠিক আছে? yes sir ওকে, আমরা এখানে আসি এখন। ফাইলটা একটা ফাইল এডিটরে ওপেন করো। ফাইল এডিটর ইনস্টল দেওয়া আছে আপনাদের পিসিতে কোনো? হ্যাঁ, জি স্যার ফাইল এডিটর VS কোড জি স্যার আছে সবাই বিএস কোড সম্বন্ধে জানেন কিছু? yes জানি বলতে স্যার Yes, sir. HTML CSS করা এটা জানি ও, সবাই HTML CSS করছেন, তার মানে বিএস কোড সম্বন্ধে জানেন, সমস্যা নেই। তাহলে আমি বিএস কোড আর দেখা কিছু বললো না। বিএস কোড ফাইল ইনস্টল করা আছে, index.php-টা বিএস কোড ওপেন করবেন। বিএস কোডের মধ্যে আরো কিছু আছে, সাবলাইন টেস্ট আছে, বিএস কোড আছে, এরকম কিছু ফাইল এডিটর পাওয়া যায় যেগুলো আপনারা এডিট করতে পারেন। আচ্ছা, এডিট করার পর প্রথমে একটু কিছুই না, এটা একটা HTML, এই পর্যন্ত একটা HTML, এই পর্যন্ত একটা HTML, মাঝখানে হচ্ছে আমরা পিএইচপি কোড লিখছি। ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে জুম করে দিতে পারি। লেখা কি বোঝা যায়? না স্যার একটু জুম করে ট্রাই করে দেখি, জুম কোনতে করে। 50 18 করি। এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যায় তো নাকি? জি স্যার আচ্ছা, এখন বোঝা যাইতেছে। এখন আজকে থেকে আমরা দেখতেছি কি পিএইচপি আপনারা উপরে এখান থেকে এ পর্যন্ত কোড করতে পারেন, নিচে এখান থেকে এ পর্যন্ত কোড করতে পারেন। এই করলেতে কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে এই লাইনে। ঠিক আছে? এখন আগে পিএইচপি শুরু করার আগে অবশ্যই আমরা জানার চেষ্টা করি পিএইচপিটা আসলে কি, পিএইচপি কোথা থেকে আসছে, আর পিএইচপি পিএইচপি কিভাবে কাজ করে। ঠিক আছে? এটা অবশ্যই জানতে হবে, তাই না? জি ভাই বলে ওঠে সবাই ক্লাসে মনোযোগ দেন। পিএইচপি খুব গুরুত্বপূর্ণ। যদি না বুঝেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই কাস্টম কোডিং বা কোনো জায়গায় আটকে গেলে ওইগুলো সলভ করতে পারবেন না। আর বর্তমান আধুনিক সাইডে পিএইচপি মাস্টার লাগবে। এটা আপনাদের ক্লাসে কোনো টপিক ছিল না, আমরা জাস্ট শেখাচ্ছি যাতে আপনাদের বেসিক ধারণা থাকে। ঠিক আছে? আচ্ছা, পিএইচপি হলো একটা হাইপার টেক্সট প্রি প্রসেসর, একটা সার্ভারে রান করে। এটা কোথায় রান করে? সার্ভার রান করে, পিএইচপি ব্রাউজারে রান করে না। আমরা কেমনে বুঝবো পিএইচপি ব্রাউজারে রান করে না? আমি যদি এই ফাইলটাকে index.php এই htdocs এর বাইরে যদি কোনো জায়গায় রান করি, তখন এটা রান করবে না। কারণ index.php যেমন HTML বা এরকম অনেক কোড আছে যেগুলো জাস্ট খালি আমরা যে কোনো ফোল্ডার, আমাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডারে আমরা কাজ করতে পারি। যেমন জাভাস্ক্রিপ্ট আছে, যে কোনো ফোল্ডারে আমরা কাজ করতে পারি। এগুলো হয় ব্রাউজার রেন্ডার, মানে ব্রাউজারে ব্রাউজারে রান করে। কিন্তু পিএইচপি ব্রাউজারে রান করবে না। পিএইচপি রান করার জন্য কি লাগবে? সার্ভার লাগবে। সার্ভার সার্ভার ছাড়া পিএইচপি কোনো সময় রান করবে না, কারণ পিএইচপিটাই হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। মানে পিএইচপি সার্ভারে রান করবে, তাছাড়া অন্য কোনো জায়গায় পিএইচপি রান করে না। যেমন জাভা স্ক্রিপ্ট যদি আপনি লেখেন ব্রাউজারে রান করবে। তারপর যদি আপনি HTML CSS লেখেন, যেমন এখানে আমি একটা HTML CSS করতে পারবো, লিখতে পারবো, কোডিং করতে পারবো। কিন্তু পিএইচপি শুধুমাত্র এই যে আমি এখানে আসছি htdocs এর ভিতরে h20 ফাইলের ভিতরে রান করতে হবে, অন্য কোনো জায়গায় পিএইচপি রান করবে না। ক্লিয়ার? তাহলে জি পিএইচপি কে চালাইতে আমার কি লাগবে? অবশ্যই একটা সার্ভার লাগবে। সার্ভারটা কি জাম্পের মধ্যে থাকে সার্ভার তো জ্যাম ইনস্টল যখন দিছি আমার, তখন আমার লোকাল পিসিটা আমার কি হলো, একটা সার্ভার হয়ে গেছে।
আমরা যখন জ্যাম্প ইনস্টল করে অ্যাপাচি আর মাইস্কোয়ার রান করি, জ্যাম্প রান করে না, আপনারা জ্যাম্পে রান করেন, কিন্তু এটা আমাদের এটা অন্য ভার্সন আর কি, জ্যাম্পটা ইনস্টল করা। এখানে আমরা অ্যাপাচি রান করি, জ্যাম্পে এরকম অ্যাপাচি আর মাইস্কোয়ার রান করেন, তাই না? অ্যাপাচি আর মাইস্কোয়ার রান করেন, এটা যখন এই দুটো সফটওয়্যার রান হয় তখন আমাদের লোকাল পিসিটা একটা লোকাল সার্ভার হয়, একটা লোকাল কি হয়, সার্ভার হয়ে যায় এটা। তাহলে আমার এটা হচ্ছে একটা লোকাল সার্ভার, এটা একটা কি লোকাল সার্ভার। এই জ্যাম্পের ভিতরে আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম, স্টুডেন্ট একটা ডোমেন, এটা ডোমেন ফাইল, সার্ভারের ভিতরে ডোমেন ফাইল ক্রিয়েট করি, এরকম একটা ডোমেন ফাইল, আর এটা হচ্ছে স্টুডেন্ট নামে একটা করলাম, করার পর এটা হচ্ছে আমাদের সার্ভার ফাইল হয়েছে। তাহলে পিএইচপি রান করার জন্য আমাদের কি লাগবে? সার্ভার লাগবে। সার্ভার লাগবে, কারণ পিএইচপি লোকালি রান করে না। আচ্ছা, তারপরে আমরা বলি পিএইচপিটা আসলে ওয়ার্ডপ্রেসের সাথে কেন দরকার। কারণ ওয়ার্ডপ্রেসে অনেক ফাংশনালিটি আছে, যে ফাংশনালিটি এই আমরা করার জন্য আমাদের পিএইচপি লাগবে। যেমন একটা কাস্টম ফাংশন করা যায়, একটা কাস্টম পোস্ট টাইপ, বা একটা আমার ইফ ইলস, যেমন তারপর এসিএফ যখন আমরা করতেছিলাম, এসিএফ এর রিলেশনশিপ করার জন্য, তা এসিএফ এর মনে করেন যে রিপিটার করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, ফাংশনে আসতে হবে, যেমন পিএইচপি করতে আসতে হবে। যেমন গতকালকে আমরা যখন ক্লাস করছি তখন কিন্তু আমরা অনেক কিছু ডাইনামিক করতে পারি না, যেমন ট্রু ফলসটা ডাইনামিক করতে পারি না, পারছে কি? ডাইনামিক এলিমেন্টের ট্রু ফলস ডাইনামিক করার অপশন ছিল আমাদের না। জি না। তাহলে আমরা পিএইচপি তে যখন এসিএফ এর ট্রু ফলস আমরা ডাইনামিক করতে যাব, তখন আমাদের কি লাগবে, পিএইচপি লাগবে। পিএইচপি ছাড়া এসিএফ এর ট্রু ফলস ডাইনামিক করা পসিবল না, রিপিটার ফিল্ড পসিবল না এসিএফ এর পিএইচপি ছাড়া। তারপর হচ্ছে শর্টকাট করা, কাস্টম শর্টকাট মেক করতে পারবেন না, কাস্টম পোস্ট টাইপ বা একটা সামান্য যে কোনো একটা বিষয়ের জন্য আপনাদের কি করতে হবে, এক্সট্রা প্লাগইন ইনস্টল করতে হবে। কিন্তু যদি আপনাদের পিএইচপি সামান্য একটু ধারণা থাকে, মানে এটা পিএইচপি আমরা আপনার শেখাচ্ছি একদম অনেক অ্যাডভান্স লেভেল বা অনেক বড় কিছু শিখে ফুল পিএইচপি শেখাতেছি এরকম না, আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়া যে পিএইচপিটা কেমন কাজ করে, আর পিএইচপিতে কি কি কমন জিনিস আছে যেগুলো সবসময় আপনাদের কাজে লাগবে আর কি, এরকম কিছু কমন অপশন আছে, এই কমন জিনিসগুলো আপনাদেরকে শেখানো, আর কিছু কিছু ইরর পড়লে ওই ইররগুলো কীভাবে হ্যান্ডেল করবেন ওগুলা কিছু কিছু দেখানো। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পিএইচপি ক্লাসের শেখানোর মেনই। আর হচ্ছে আপনার পিএইচপি অ্যাডভান্স যদি শিখতে চান সেক্ষেত্রে আপনাদের আলাদা সিস্টেম আছে, আলাদা কোর্স করা আছে, এগুলো করতে পারবেন, করা লাগবে আর কি। কারণ আপনাদের এই বেচে তো অলরেডি আপনারা 2 মাস, যদি 4 মাস থাকতো তাহলে আমরা একটু বেশি শিখাইতে পারতাম। 2 মাস থাকার কারণে আমাদের টাইম ম্যানেজ কম, আমরা মিডুলে কিন্তু পিএইচপি দিই নাই, কারণ হচ্ছে সময় কম। তারপরও আমরা একটু দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনার না দেখাইলে সামনে যখন ট্রু ফলস ডাইনামিক করবো, রিলেশনশিপ ডাইনামিক করবো, তারপরে আপনাদের এই রিপিটার ডাইনামিক করবো, তখন তো আপনারা এগুলো প্লাগইন আছে, প্লাগইন তো করা যায়, কিন্তু কাস্টম ভাবে করার জন্য ওইভাবে আপনারা নিজেরা কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা এই কারণে পিএইচপি সম্বন্ধে সামান্য একটু ধারণা দিয়ে দিতেছি, যাতে করে আপনারা এইগুলা আপনারা পিএইচপি কাজগুলো করতে পারেন বা পিএইচপি সম্বন্ধে বুঝতে পারেন। আচ্ছা, পিএইচপির সিনট্যাক্স এখন আসি। পিএইচপি সিনট্যাক্স হচ্ছে পিএইচপি লেখার জন্য আমরা ধরুন এইচটিএমএল লেখার জন্য এরকম একটা এইচটিএমএল টেমপ্লেট তৈরি করা লাগে, এইগুলো কোড লেখা লাগে, তাই না? জি এই কোডগুলো আমাদের লিখতে হয় কিসের জন্য, এইচটিএমএল করার জন্য। আবার যখন সিএসএস করি তখন আমাদের কিছু কোড লেখা লাগে সিএসএস এর জন্য, তাই না? জি স্যার। কিন্তু ঠিক সেরকম ভাবে পিএইচপি করার জন্য আমাদের একটা সিনট্যাক্স আছে। পিএইচপি করার জন্য অবশ্যই আমি যদি এই কোডটা এখানে রান করি, আমি দিচ্ছি কি ডট পিএইচপি দেওয়ার পরেও আমি যদি এখানে h1 রান করি, দেখেন আমি এখানে h1 রান করলাম, হ্যালো, আমি এখানে h1 রান করলাম, h1 রান করলে h1টা কি একটা HTML ট্যাগ, h1 লেখার জন্য আমাদের এখানে h1 লেখা লাগছে, আবার h1 এখানে ক্লোজ করা লাগছে, এটা হচ্ছে HTML একটা সিনট্যাক্স, একটা হেডিং সিনট্যাক্স। ঠিক ঠিক আমাদের সেরকম ভাবে যখন আমরা পিএইচপিতে আসি, দেখেন index.php তে আসলাম, তখন দেখেন আমাদের হেলো ওয়ার্ল্ড কিন্তু ঠিকই রান করছে না? জি স্যার। HTML এর মতো তো কাজ করতেছে, এটা HTML এর মতো কাজ করতেছে না? জি স্যার। ঠিক সেরকম ভাবে আমরা যখন HTML এর মতো কাজ করতেছে,
ঠিক যেমন এই যেমন আমরা HTML লেখার জন্য কি করছি h1 ইউজ করছি, এখানে স্ল্যাশ দিয়ে h1 ইউজ করছি। ঠিক সেরকম ভাবে PHP লেখার জন্য আমাদের এইভাবে কোড করতে হবে এবং এই দুটোর মাঝখানে হবে আমাদের PHP কোড। এইটুক প্রথমে লিখতে হবে লেস দেন দেয়া একটা কোশ্চেন চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে PHP, তারপর একটা কোশ্চেন চিহ্ন, তারপর গ্রেটার দেন ড্যাশ, আপনারা কি করবেন ক্লোজ করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি PHP সিনট্যাক্স। এটা হচ্ছে আমাদের কি PHP PHP syntax সিনট্যাক্স। এখন যদি আমি এটার ভিতরে যদি আসে দেখেন এই HTML কোডটা চালাই, এখন দেখেন HTML কোডটা আমি এটার ভিতরে চালাইলাম, আর এখন দেখেন এটা কি করবে, আমাদের এখানে এরর বসায় দিছে। কি বসাইছে, এরর দিয়ে দিচ্ছে। এরকম এরর আপনারা পান মাঝে মধ্যে, সাইডের ভিতরে পান এরর পান না, এই যে কি জানি কয়েকদিন আগে ক্রিটিক্যাল এরর নামে একটা এরর একজনে দিছিল, আজকে দিছেন না কয়েকদিন আগে দিছিলেন কে জানি দিছিল। ঠিক সেরকম ভাবে এখানে একটা এরর ফেলাই দিছে আমাদের। কেন? কারণ হচ্ছে আমরা যে কোডটা করছি এটা PHP-র সাথে যায় না। এটা কি PHP-র সাথে যায় না, কারণ PHP-তে h1 hello world নামে কোনো কোড নাই, এর নামে কোনো কোড নাই, যার কারণে এখানে কি বলতেছে, সরাসরি বলছে কি এরর। এখন আমরা যদি এটাকে আমরা PHP-তে করতে যাই, না এটাকে আমরা PHP-তে এই জায়গায় আনতে যাই, তখন আমাদের কি করতে হবে, এটা কি করতে ইকো করতে হবে, কি করতে হবে echo করতে হবে। ECHO ইকো। ইকো করার পরে আমাদের কি করতে হবে, দুইটা কোটেশন দিতে হবে, কোটেশন মানে দুইটা এরকম চিহ্ন দিতে হবে, এরকম চিহ্ন দিলাম, তারপর আমরা এখানে PHP কে ক্লোজ করলাম। এখন এটাকে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এটার ভিতরে এই দুইটা কোটেশনের ভিতরে, এই দুই কোটেশনের ভিতরে আমরা যা লিখবো সেটা হচ্ছে কি আমাদের কি ব্রাউজারে কি করবে, শো করবে। এখন যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, তখন আমার এটা দেখেন ব্রাউজারে শো করতেছে। এখন এটা ব্রাউজারে আসছে না, জি চলে আসছে, কোনো এরর দিছে জি না, না, জি না। এরর দেয় নাই। এখন যদি আমি এই লাস্টের যে ইটা দিলাম, কোটেশন দিলাম, এটা আমরা ক্লোজ করলাম, কাটা দিলাম। এখন সেভ দিয়ে আমি এখানে রিফ্রেশ করি, আমার এখানে কোনো রানিং চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। যদি আমি এটা নিচে আরেকটা লাইন লিখি, লাইন দিলাম, এখন আমি যদি রিফ্রেশ করে দেখেন কি দিল, error এরর প্রেস এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন ইকো, তারপরে এক্সপেক্টিং কমা দিছে বা কোলন দিছে, এরকম কিছু এক্সপেক্টিং করে সে, মানে সে কেউ আনএক্সপেক্ট করতেছে যে ইকোটা দিছ, এই ইকোটা কি না PHP-র সাথে যায় না, এটা কি লেখছো তুমি, আমি বুঝতেছো না। তাহলে কেউ কি বলতেছে এক্সপেক্টিং, মানে সে কি আশা করতো, সে আশা করতেছে হলো এরকম হয় কম হবে, না হয় এরকম কি হবে কোলন হবে। তারপরে আমরা কি দিব এখানে ইন কোন নাম্বার লাইনে কোন ফাইলে, যেমন এই যেখানে আমাদের কি এখানে stdocs থাকবে student.php ফাইলে কয় নাম্বার লাইন, 20 20 নাম্বার লাইন। তাহলে আমাদের ইরোরের কি লাইন সহ সে কি করতেছে বলে দিতেছে না। তাহলে আমরা এখানে যদি লাইনটা গুণ আসে থাকে 20 নাম্বার লাইনে না, একটু উপরে উঠলে 18 নাম্বার লাইনে ইরোর। কেমন ইরোর, 20 নাম্বার লাইনে যখন সে কাজ করতে গেছে এই কোডটা ঠিকই রান করছে, কিন্তু যখন এই কোডটা রান করতেছে তখন সে কি পাইছে, ইরোরটা পাইছে, যার কারণে সে কি করতেছে না এই কোডটা রান করতে পারতেছে না। তাহলে আমাদের সমস্যা হচ্ছে কোন লাইন থেকে, এই লাইন থেকে সমস্যা হচ্ছে, তার আমরা একটু উপরের লাইন বা এই লাইন আমরা দুটো চেক করব, চেক করে দেবো আমাদের লাস্টে কি দিই আমরা এই কোলন দিই বলুন দিলাম না দিয়ে, এখন আমরা দুটাতে বসা দিলাম, বসা যদি রান করি, রান করছে এবং দুইটাই রান করছে, তেমন হ্যালো ওয়ার্ল্ডও রান করছে, আবার কি করছে হ্যালো ওয়ার্ল্ড 2 দুইটাই রান করছে না, হ্যালো ওয়ার্ল্ডও রান করছে, হ্যালো ওয়ার্ল্ড 2 রান করছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, PHP-র প্রত্যেক লাইন শেষে আমাদের অবশ্যই কি করতে হবে, কোলন ইউজ করতে হবে। ক্লিয়ার? জি PHP-র প্রত্যেকটা লাইন শেষে আমাদের কোলনটা কি করতে হবে, সেমিকোলন ইউজ করতে হবে। আচ্ছা আপনারা বলেন তো PHP কোথায় রান করে, PHP সার্ভারে সার্ভারে হুম তাহলে PHP লেখার নিয়ম কি বলেন, একজন একজন বলেন, PHP
লেখার নিয়ম কি? পিএইচপি লেখার নিয়ম ইন্ডেক্স ডট লেটার দেন, তারপর একটা কোশ্চেন থাকবে, তারপরে পিএইচপি লেখা একটা কোশ্চেন, তারপরে আবার লেটার দেন। হ্যাঁ, লেস দেন কোশ্চেন, পিএইচপি লেখা হবে, তারপরে কোশ্চেন, তারপরে গেটার দেন। আচ্ছা, আর পিএইচপি লেখার পরে আমরা যখন পিএইচপি একটা কোড রান করবে, তাই প্রত্যেক কোড শেষে আমাদের কি করতে হবে, একটা করে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে, বা একটা করে কোলন আমরা দেব। ঠিক আছে, ক্লিয়ার? জি তাহলে আমরা এখানে ইকুয়াল লিখলাম, কারণ কি জানি না। জানেন না? ওকে, না জানার সমস্যা না। এই ইকুয়াল ইকুয়াল লিখলাম কারণ হচ্ছে এখানে ইকুয়াল লিখলে এটা ব্রাউজারে আসবে, ইকুয়াল যদি না লিখে এটা কি আসবে না ব্রাউজারে? হুম, ইকুয়াল না লিখলে এখানে ব্রাউজারে কি সে কি করবে না, শো করবে না। শো করবে না। Sir. আমরা এখন অনেক ডাইনামিক কোড করতে, এতদিন পর্যন্ত আপনারা যা করতেন সবই ব্রাউজারে আসছে, তাই না? ইয়েস স্যার। এখানে যা লেখছেন সবই কি হয়েছে ব্রাউজারে দেখা যায়, এখানে যা করতেন সবই এখানে আসছে। কিন্তু আমরা এখন ডাইনামিক করব, মানে একটা জিনিস হইলে ওইটা আসবে, যখন না করে হবে তখন এটা আসবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, স্যার ডক টাইপ HTML কেন? হ্যাঁ, ডক টাইপ HTML কেন? ব্রাউজার তো HTML বুঝবে, ব্রাউজার তো পিএইচপি বুঝে না। ব্রাউজার কি পিএইচপি বুঝে? ব্রাউজার কি বুঝবে? HTML বুঝবে। আমরা এখানে কাজ করব কি না, আমরা পিএইচপি করব, ঠিক আছে, পিএইচপি করব ডাইনামিক করার জন্য, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসব এবং এই ডাটাটাকে ব্রাউজারে দেখাবো। এবং কিভাবে দেখাবো, কন্ডিশন বেস দেখাবো, যে এটা হইলে তুমি এটা দেখাও, না হইলে তুমি এটা করো না, দেখাইও না। যেমন আমরা যখন একটা সিঙ্গেল পেজের একটা ইয়াতে ক্লিক দিই, সিঙ্গেল পেজে একটা ইউআরএল ক্লিক, একটা প্রোডাক্টের সিঙ্গেল পেজে যাই, আমাদের ডিজাইন কি HTML ডিজাইন কয়টা করি, একটাই তো করি নাকি? সিঙ্গেল পেজ বানাই কয়টা, একটা বানাই না? ইয়েস স্যার। কিন্তু ডাটা তো সবগুলা সিঙ্গেল পেজে দেখাইতেছে না? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এই এক একটা পেজে এক একটা লিঙ্কে এক একটা ডাটা দেখাইতেছে, এটা কেন দেখাইতেছে? আমরা তো সিঙ্গেল পেজ ডিজাইন করছি একটা, এক একটা জায়গায় এক একটা দেখাইতেছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এটা ডাইনামিক করা হয়েছে, যে তুমি এই লিঙ্কে আসলে এই ডাটা দেখাবা, এই লিঙ্কে আসলে এই ডাটা দেখাবা, এই লিঙ্কে আসলে এই ডাটা দেখাবা। এরকম ভাবে কি করা হয়েছে, ডাইনামিক করে দেওয়া হয়েছে, যার কারণে ওইটাই দেখাইতেছে, যেটা আসতেছে তখন ওইটাই দেখাইতেছে। আচ্ছা, ইকু লেখা হয়েছে কি কারণে? ব্রাউজারে রান করার জন্য। ব্রাউজারে রান করার জন্য। আমাদের যে লেখাটা আছে, স্ট্রিংটা আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং, আমরা এটাও দেখব। এই স্ট্রিংটাকে ব্রাউজারে দেখানোর জন্য, মানে আমরা এখানে যা লিখবো তার কি দেখাবে, ব্রাউজারে দেখাবে। আমি যদি এটার উপরে দেখেন আরো কিছু লিখি, দেখেন আমি এটার উপর আরো কিছু লিখলাম, এই পর্যন্ত লিখলাম, আমি এটার উপরে আরো কিছু লিখলাম, লেখার পরে আমি যদি এখানে এসে রান করে, এখন দেখেন ওটা কি ব্রাউজারে দেখাইতেছে? জি না স্যার। এখন আমি যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, অনেক বলবেন ভাই ইনু না দেখালে কি হবো, ভিতরে দেখাইতেছে। দেখেন আমি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে কি আসছে, এটা বাড়তি কোড। এই বাড়তি কোড কোথা থেকে পাইছে সে? ও, এটা আমাদের সিএসএস যে প্রিপার থেকে আসছে, এইটা থেকে আসছে, ঠিক আছে। এই এক্সটেনশনটা এই কোডটা রান করতে, আমরা এখানে না দেখি, আমরা অন্য ব্রাউজারে দেখি, বা আমরা এখানে দেখি। এক্সট্রা কোড যেহেতু আসতেছে, এটা আমরা বুঝতে পারবো না। এখন দেখেন আমার ব্রাউজারে যে কোডটা আছে, এই কোডটি আছে, যে হ্যালো ওয়ার্ল্ড পিএইচপি লেখা এখানে আছে। জি না। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আমরা তো মাঝখানে আরো অনেক পিএইচপি লিখছি না? এই পিএইচপি লিখলাম, এটা লিখলাম, ইকো লিখলাম, এই কোলন সেমিকোলন দিলাম, এগুলো তো কিছুই তো পিএইচপি তে এখানে আসলো। জি জি না স্যার। তাহলে এটা হচ্ছে আপনার ইচ্ছা স্বাধীন এখানে HTML-টা কন্ট্রোল করতেছে, ঠিক আছে। এতদিন আমরা যা লিখছি কমেন্ট করা ছাড়া সবকিছু আমাদের এখানে চলে আসছে, তাই না? জি আর এখন আমরা কি করতে পারতেছি, আমাদের ইচ্ছা সাথে, আমার মন চাইতেছে আমি HTML এটা দেখাবো, তার মানে দেখাবে। আর যদি আমার মন চাই HTML এটা দেখাবো না, তার মানে কি দেখাবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমাদের, আচ্ছা, আমরা এখন একটা কোশ্চেন করতে পারেন যে ভাই আমাদের PHP কেন শিখতেছি?
আমরা তো অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি আছে, সি প্লাস প্লাস আছে, তারপরে আছে জাভা স্ক্রিপ্ট আছে, জাভা আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। কারণ ওইগুলো না শিখে কেন পিএইচপি শিখতেছি? কেউ কি আমার উত্তরটা বলতে পারবেন? জি স্যার, বলেন। ওয়ার্ডপ্রেসটা স্যার মূলত তৈরি করা হয়েছে হচ্ছে পিএইচপি দিয়ে, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের কাজকর্ম করতে হলে আমাদের পিএইচপি লাগবে, এই জন্যই মনে হয় পিএইচপিটা শিখছি। হ্যাঁ, একদম কারেক্ট। আমরা ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে পিএইচপি দিয়ে, মানে ওয়ার্ডপ্রেসের জন্ম হয়েছে কি দেয়া? পিএসপি। পিএইচপি দেয়া। এখন একটা কথা হইলো, একটা মানুষ জন্ম হয়েছে, তেমন রক্ত আছে, মাংস আছে, তারপর হাড় আছে। এটা একটা মানুষের একটা বৈশিষ্ট্য, মানুষের একটা জিনিস। মানে মানুষের এই জায়গায় কি অন্য পশু পাখি বা অন্য প্লাস্টিক টাস্টিকে আবিজাবিকে ঢুকাই দেওয়া যাবো? জি না স্যার। তাহলে ওইটাই তো আমার ঢুকাইতে হবে যেটা মানুষের শরীরের ভিতরে আছে, এবং ম্যাচ করতে হবে, তাই না? জি Yes, স্যার। sir. তাহলে আমরা এই কারণে পিএইচপি শিখতেছি, যাতে করে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে আমরা কানেক্ট হতে পারি। ওয়ার্ডপ্রেস কোন ভাষায় কথা বলে এটা আমরা শিখতে পারি, বা পিএইচপি কোন ভাষায় কথা বলে। এখন আমরা কিছু জিনিস শিখলাম, পিএইচপি কিভাবে লিখতে হয় এটা শিখলাম। তারপর আমরা শিখলাম আমরা ব্রাউজারে কেন ডাটা দেখাবো, কারণ আমরা অনেক কিছু লিখবো এখানে, কিন্তু ওটা ব্রাউজারে দেখাবে না। আবার এখানে আমরা অনেক কিছু লিখতেছি, ব্রাউজারে আমরা কিভাবে ডাটাটা নিয়ে যাবো এটা কিন্তু আমরা শিখে ফেললাম, নর্মাল শিখে ফেললাম, তাই না? Yes, এখন sir. আরেকটা বিষয় শিখে দেখাই, যে আমরা এখানে লিখছি, আমার এই লাইনটা এখানে আনার প্রয়োজন নেই, এই লাইনটা এখানে আনার প্রয়োজন নেই, এই প্রথম হ্যালো ওয়ার্ডটা আমার দরকার নেই এখানে লেখার, কিন্তু এই কোডটা আমার এখানে দরকার, কারণ ভবিষ্যতে আমার এই কোডটা লাগবে। তাহলে আমরা এটা কেমনে করবো? যেমন HTML এ যেমন আপনারা করছেন, HTML আপনারা কি করছেন, যে হাসান, হ্যাঁ, কমেন্ট করছেন যে এটা আপনারা এখানে লিখছেন, কিন্তু আপনারা করতেছেন H2 টা আমার এখানে দরকার নাই, H2 টা আপনার এখানে দরকার নেই। তখন আপনারা কি করছেন, যে কোনো একটা কি করছেন, কমেন্ট করছেন। এভাবে কি করছেন, কমেন্ট করে দিচ্ছেন, যাতে করে সে কি হয়, ব্রাউজারে না দেখায়, তাই না? সে কিন্তু ব্রাউজারে দেখাইছে, যেমন এখানে আমরা একটা আসছে, আর একটা যে কমেন্ট করা এটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখতে জি পাচ্ছি স্যার। না? জি কিন্তু পিএইচপিটা এরকম হয় না। পিএইচপি কমেন্ট করা হবে কেমন, পিএইচপি কমেন্ট করলে ওইটা কি হবে না, ব্রাউজারে আমাদের দেখাবে না। পিএইচপিতে কমেন্ট করলে ওই কমেন্ট আমাদের কি দেখাবে না, ব্রাউজারে দেখাবে না। এখন আমরা দেখাই, এখন আমরা চাইতেছি এই লাইনটাকে কমেন্ট করার জন্য। তাহলে এই লাইনটাকে কমেন্ট করার জন্য প্রথমে আমাদের কি হবে, এর আগে দুইটা স্ল্যাশ চিহ্ন দিব। দুইটা কি চিহ্ন দিব? স্ল্যাশ। স্ল্যাশ দিয়ে সেভ দিলাম। ফাইল নাম কিন্তু প্রত্যেকবার ফাইল সেভ দিতে আছে, এটা তো আপনাদের আপাতত বলার দরকার নাই যে ফাইল সেভ দিতে হইব, কারণ আপনারা তো অলরেডি HTML করছেন। তাহলে আমরা দুটা স্ল্যাশ দিলাম, দুটা স্ল্যাশ যখন দিলাম তখন আমাদের এই লাইনটা কমেন্ট হয়ে গেল। এখন আমি যদি নিচে আসি, দেখেন এখন আমাদের একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? হ্যালো ওয়ার্ড ট্রু, আর হ্যালো ওয়ার্ডটা কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। নাই হয়ে গেছে। মনে হচ্ছে হ্যালো ওয়ার্ডের এই দুনিয়াতে কোনো কিছু অস্তিত্বই নাই, হ্যালো ওয়ার্ড বলতে কিছুই নাই, নাকি? জি HTML দেখে এরকম মনে হইতেছে না যে দুনিয়াতে হ্যালো ওয়ার্ড বলতে কিছুই নাই? মানে আমরা ঠিকই পিএইচপির ভিতরে এখানে হ্যালো ওয়ার্ড লিখছি, যেমন কমেন্ট করে রাখছি, কিন্তু এখানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে হ্যালো ওয়ার্ড বলতে দুনিয়াতে কিছুই নাই, কারণ হচ্ছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট। আমরা এখানে মাল্টি লাইন কমেন্ট করতে পারি। সিঙ্গেল লাইন কমেন্ট কি, এই কমেন্ট স্ল্যাশ যেটা, এটা হচ্ছে যে আমরা যদি চাই আমাদের একটা বড় একটা ফাইল থাকে, তখন আমাদের প্রত্যেকটা লাইনে যায় এভাবে স্ল্যাশ লেখা সম্ভব, অনেক টাইম লাগবে না? জি জি স্যার। এরকম ভাবে স্ল্যাশ যদি আমি করি, প্রত্যেকটা লাইনে লাইনে যায়, আমাদের অনেক টাইম লাগবে না? জি এখন স্যার। আমি চাইতেছি আমাদের দুইটা লাইন একসাথে কমেন্ট করব। দুইটা লাইন কি করব, সাথে। একসাথে কমেন্ট করব। তো দুটো লাইন একসাথে কমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই একই কাজ, প্রথমে একটা স্ল্যাশ চিহ্ন দেব, তারপর আমরা একটা স্টার চিহ্ন দেবো। কি চিহ্ন দেব, স্টার। তারপর নিচে যেখানে আমরা এটা ইন করবো, মানে কমেন্টটা শেষ করবো, সেখানে প্রথমে একটা স্টার চিহ্ন দেবো, তার একটা স্ল্যাশ চিহ্ন দেবো। স্টার না দিয়ে এই আসবে, প্রথমে একটা স্টার চিহ্ন দিলাম, তারপর একটা চিহ্ন। এখন আমি যদি এখানে ইকো করি, ইকো আফটার কমেন্টস, ইকো আফটার কমেন্ট করে দিলাম, আমি সেভ দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি,
দেখেন ইকো আফটার কমেন্ট ঠিকই আসলো, কিন্তু আমাদের এটার ভিতরে যে আমাদের যে এই দুইটা আছে, এই দুইটা আসে না, এখানে আসছে আসলে এখানে যদি আমরা যদি মাল্টিপল লিখি বা অন্য যা কিছু লিখি, এখানে কোনো সমস্যা নেই, যা কিছু লিখি আমাদের কোনো প্রবলেম নেই। তারপর আমরা যেখানে রিফ্রেশ করি, আমাদের কোড ঠিকই রান করতেছে, কারণ হচ্ছে আমাদের কমেন্ট কোড কি হচ্ছে না, এই ব্রাউজারে রান করবে না। ক্লিয়ার? জি জি স্যার। আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলতেছি এবং অনেক কিছু শিখে ফেলবো, মাত্র 2টা ক্লাস নেই, আজকের ক্লাস আর আগামীকালের ক্লাস। সুতরাং অনেক কিছু মাথার ভিতরে একসাথে যাবে, মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এই যে আজকের ক্লাসটা, এই ক্লাসটা মিনিমাম 20 বার দেখবেন কালকে বসে বসে। ইকো আফটার কমেন্ট, আফটার কমেন্ট আমরা কমেন্ট করা শিখে ফেললাম। কমেন্ট কি কয়ভাবে করা যায়? 2 ভাবে। তো আমরা এখানে একটা লিস্ট তৈরি করি। আমরা কি শিখছি প্রথমত শিখলে বললাম পিএসপি সিনট্যাক্স, তারপরে শিখলাম হলাম পিএসপি সিনট্যাক্স কোনটা, এখানে যে আমরা যে পিএসপিটা লিখতেছি পিএসপি সিনট্যাক্স। তারপরে শিখলাম হলাম পিএসপি ইকো 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 স্টেটমেন্ট। তারপরে শিখছি পিএসপি কমেন্ট। আচ্ছা, তারপরে পিএসপি ভেরিয়েবল আমরা দেখবো এখন। ওকে ওকে, আমরা এখন দেখবো পিএসপি ভেরিয়েবল। আচ্ছা, পিএসপি কমেন্ট দুইটা শিখছি, একটা হচ্ছে সিঙ্গেল লাইন আর একটা হচ্ছে কি মাল্টিপল লাইন। আমি একটু একটা কাজ করি, আমি আমার এডিটরটা চেঞ্জ করবো একটু, ঠিক আছে? এডিটর হিসেবে আমি নেব ইন্টিগ্রেটেড এডিটরটা ইউজ করি। এটার নাম কি? এটা আপনারা ইউজ করতে হবে, এটা এআই এর উপর নির্ভর করে, তো এআই এডিটর একটা নাম হচ্ছে গুগলের, এটা হচ্ছে ইন্টিগ্রেভিটি। এটা আপনাদের দরকার না, এটা আপনারা এটা ইউজ করবেন। আমার এখানে বারে বারে ডিস্টার্ব করতেছে, তো এটা এখানে নিয়ে এলাম। ফাইলের ভিতরে কিছুই নাই কে, কোন ফাইল টান দিছি, জেম্পের ফাইল টান দিছি, সরি। ওকে, জুম কই আছে? ওকে, আমরা এখন আসছি ভেরিয়েবল দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল হচ্ছে আমরা এখন দেখছি প্রত্যেকবারই আমরা এটার ভিতরে কি করতেছি, HTML করতেছি, তাই না? মানে এখানে যাই লাগতেছে ওটা HTML। তাহলে এখানে যে আমরা HTML করতেছি, এই HTMLটা আমরা এখানে আমরা না কইরা আমরা কি করতে পারবো, এখানে একটা বক্সের ভিতরে তৈরি করবো। একটা ভেরিয়েবল হচ্ছে, একটা হচ্ছে বক্স। আপনাদের আগে হিসাবটা বুঝাই। আচ্ছা, আমরা এখানে দেখি আপনারা কথা বলতেছেন, কথা বলে ক্লাসের কিছু বুঝবেন না, পরে কিন্তু ঝামেলায় পড়বে।
আমি তো কোশ্চেন করব। তারপর দেখেন আমরা হচ্ছে দেখবো ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে আসলে একটা বক্স। ভেরিয়েবলটা হচ্ছে আসলে একটা কি, এই যে একটা বক্স, এই বক্সের ভিতরে আমি কি রাখলাম, ডিম রাখলাম। বক্সের ভিতরে কি রাখছি, ডিম। এখন আমি এই স্যার এই বক্সকে কালারটা যদি, সাদা করে দেন, হ্যাঁ এই যে পেন্সিলের কালারটা সাদা করে দেন। ওকে, এখন আমরা এখানে একটা বক্স নিলাম, বক্স। এই বক্সের ভিতরে আমরা রাখলাম কি, একটা ডিম রাখলাম। এখন এই বক্সকে আমরা যে জায়গায় নিয়ে যাব, ডিমটা কই থাকবে, বক্সের ভিতরে। হ্যাঁ? বক্সের ভিতরেই থাকবো। বক্স যদি আমার ঢাকা থেকে ময়মনসিং যায়, তার ডিম কই থাকবে, ডিম বক্সের ভিতরে। বক্সের মধ্যে। ময়মনসিং এ থাকবে এবং বক্সের ভিতরে থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ভেরিয়েবলটা ঠিক একই রকম। মানে ভেরিয়েবলটা হচ্ছে একটা বক্সের মতো। ভেরিয়েবলটা কি একটা কি বক্সের মতো। বক্সটাকে আমরা যে জায়গায় নিয়ে যাব, ভেরিয়েবলটা কি থাকবে, ওই জায়গায় ওই জায়গায় যাবে। থাকবে। এবং বক্সটাকে আমরা যত জায়গায় রাখবো, ভেরিয়েবলটা ওই জায়গায় থাকবে। যেমন একটা জিনিস দেখে, আমরা বক্স ভেরিয়েবল লেখার জন্য পিএইচপি নিয়ম কি, ভেরিয়েবল লেখার জন্য প্রথমে হচ্ছে আমাদের কি দিতে হবে, ডলার সাইন দিতে হবে। কি দিতে হবে, ডলার সাইন। ডলার সাইন দিতে হবে। আমরা যদি ভেরিয়েবলে ডলার সাইন লিখতে হবে, ডলার সাইন লিখলে ভেরিয়েবল শুরু হবে। যেমন আমরা যখন HTML করছি, তখন আমরা প্রথমে লেস দেন করেছি, তারপর বডি লিখছি, তারপর আমাদের বডি শুরু হয়েছে। তা ভেরিয়েবল লেখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, ডলার সাইন ইউজ করতে হবে। এই যে একটা আমরা ডলার সাইন ইউজ করছি, এটা কি জন্য দিচ্ছি, আমরা এখানে ভেরিয়েবল লিখবো, তাই আমরা ডলার সাইন ইউজ করছি। তারপর এখানে আমরা যা কিছু দিতে পারি, আমরা নাম দিলাম, নাম ইকুয়াল টু হাসান। এখন দেখেন ভেরিয়েবল লিখলাম, নাম লিখলাম, এখানে হাসান লিখলাম। এই তো নো ডিস্টার্ব করা শুরু হয়ে দিছে। আচ্ছা দেখেন, এখানে আমরা দিছি নাম, তারপর দিছি এখানে দিছি ভেরিয়েবলের ভ্যালু। ভেরিয়েবলের কি, এটা কি ভেরিয়েবলের কি, এটা ভ্যালু। ভ্যালু। এটা হচ্ছে আমার প্রপার্টি, আর এটা হচ্ছে আমাদের কি ভ্যালু। ভ্যালু। ভেরিয়েবলে কি কি থাকে, একটা থাকে প্রপার্টি থাকে, আর একটা কি থাকে, ভ্যালু। ভ্যালু থাকে। এখন আমরা যদি ভেরিয়েবলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা কি থাকবে আমাদের প্রপার্টি থাকবে, একটা হচ্ছে কি ভ্যালু। তো প্রপার্টি যেটা, ওটা ওই জায়গায় কি থাকবে, ওই জায়গায় কি থাকবে, এই জিনিসটা আমি দিলাম, এটা কি আসলে, বলেন তো এটা কি? ভেরিয়েবল। সিনট্যাক্সের ভিতরে একটা প্রপার্টি থাকে, তারপরে ভ্যালু থাকে। একটা প্রপার্টি তৈরি করলাম, তারপর একটা ভ্যালু দিলাম। তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলে একটা কি থাকবে, দুইটা সিনট্যাক্স থাকে। একটা ভেরিয়েবলে কটা জিনিস থাকবে, একটা প্রপার্টিতে একটা কি থাকবে, ভ্যালু থাকবে। তো এই যে আমরা ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা আমাদের যদি না দেই, তাহলে আমাদের কি হবে দেখেন তো, ভ্যালু না নাল দিলাম, কিছুই দিলাম না ভ্যালু দেওয়ার পরে। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করে, আমাদের কি দিছে, এরর দিছে। কারণ কি, আমরা এরকম একটা ভেরিয়েবল লিখছি, যে ভেরিয়েবলে আমরা কি দিছি না, কোনো কিছু আমরা কি করি নাই, ভ্যালু নাই। ইউজ করি নাই। ঠিক আছে, ভ্যালু নাই। ভ্যালু না থাকলে একটা কি থাকবে, এরর অবশ্যই পাবো আমরা। শখ ভাই জয়েন করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আল্লাহর রহমতে ভালো হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম, আমাদের কি লাগতেছে, পিএইচপিতে আমাদের ভেরিয়েবল লাগতেছে, এবং তার একটা কি লাগতেছে, ভ্যালু লাগতেছে। এটা হচ্ছে ভেরিয়েবল, এটা যে নামটা লিখলাম, এটা হচ্ছে আমরা যে কোনো নাম আমরা এখানে ইউজ করতে পারবো। আর এটার ভিতরে যে আমরা ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা আমরা কি, যে কোনো ভ্যালু আমরা এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, এজ এ টিচার হিসাবে আমরা কিছু নাম কল দিব রুল নাম্বার অনুসারে। কি অনুসারে? রোল নাম্বার। রুল নাম্বার অনুসারে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, ভেরিয়েবলের
প্রথম অক্ষর কখনোই নাম্বার দেওয়া যাবে না। ভেরিয়েবলের প্রথম অক্ষর কখনো কি দেওয়া যাবে না? নাম্বার দেওয়া যাবে না। নাম্বার দেওয়া যাবে না। নাম্বার দিলেই এরর আসবে। প্রথমে কি হবে, অবশ্যই একটা অক্ষর দিতে হবে। একটা অক্ষর দিলাম, তারপরে আমি নাম্বার ইউজ করতে পারবো। আমরা প্রথমে অক্ষর দিব, তারপরে নাম্বার ইউজ করবো। যেমন আমরা দিলাম রুল 1, রুল 01 দিলাম। রুল 01 কি আছে? হাসান। আমরা এটাকে ডুপ্লিকেট করলাম অনেকগুলা। হাসানের পরে দিলাম আমরা দিলাম রাতুল, তারপরে দিলাম রিয়া, তারপরে দিলাম, আচ্ছা আমরা এটা এরকম ভাবে দিলাম। এখন দেখেন আমরা প্রত্যেকটা রুল আলাদা করলাম, ঠিক আছে? এখন দেখেন আমি একটা কাজ করি, এখন আমি ইকো করব এখানে। আগে ইকো করছি কিভাবে দেখেন, আগের ইকোর সাথে ওখানে ইকোর পার্থক্য আছে কিন্তু। আগে যখন সিনট্যাক্স ইকো করছি তখন আমরা ইকো করছি কিভাবে, এইভাবে না, ইকো দেওয়ার পর- জি জি ডবল কোটেশনের ভিতরে দিয়ে তারপর আমরা ইকো করছি, ইকো ডবল কোটেশন দিয়ে তারপর এটা ভিতরে হ্যালো হ্যালো লিখছি, তাই না? ঠিক। এখন দেখেন এই জিনিসটা, এই ডবল কোটেশন কোথায় হলো, আমার ভেরিয়েবলের ভিতরে চলে আসলো। আর ইকো করলাম কাকে দেয়া, ভেরিয়েবলের নাম দেয়া। ক্লিয়ার? জি Yes, sir. এখন যার যার নাম দেয়া রুল, আমরা রুল নাম্বার দিয়ে কি করলাম, ভেরিয়েবলকে কি করলাম, কল করলাম, ঠিক আছে? এখন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যখন রিফ্রেশ করি, এখানে আমাদের এখানে কি আসছে দেখেন, হাসান চলে আসছে। আমরা এগুলো কমেন্ট আউট করে দিই। এখানে কি আসছে আমাদের, হাসান। এখন যদি আমি এখানে যদি 1 এর জায়গায় 2 দেই, রুল নাম্বার কাকে কল দিলাম, 2 কে। এখন আমাদের কি আসবে, মেহেদি, হ্যাঁ। এখন যদি আমি 3 কে কল দেই, কি আসবে বলেন তো, বলেন। রাতুল, রাতুল। কি আসবে, রাতুল। রাতুল, রাতুল আসবে। ক্লিয়ার? ভেরিয়েবল আমরা এখানে কি করছি, এইটা হচ্ছে আমার একটা বক্স, এই ভেরিয়েবলটা, এটার ভিতরে আমার এটা একটা কি বক্স। এই বক্সের ভিতরে আমার আছে কি হাসান, এই বক্সের ভিতরে আমার আছে কি মেহেদি, এই বক্সের ভিতরে আমার আছে রাতুল। এখন আমি যে বক্সকে কল দেব সেই তো আমার এখানে আসবে, তাই না? Yes, sir. তাহলে ভেরিয়েবল যে একটা বক্স, এটা আমরা বুঝাইতে পারছি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি এই স্যার। বক্সের ভিতরে আমরা যা লিখবো সেটাই আমার এখানে চলে আসবে। এখন ভেরিয়েবল আমরা কয়ভাবে লিখতে পারি, এটা একটা বিষয়। আমরা এখানে ডবল কোটেশন দিয়ে লিখছি। এখন হাসান, হাসানের ভিতরে আমি আবার সিঙ্গেল কোটেশন ইউজ করব। সিঙ্গেল কোটেশন ইউজ করব। কেমনে ইউজ করব, আচ্ছা আমরা সিঙ্গেল কোটেশন না, আমরা ভেরিয়েবলটা কয়েক ভাবে লিখি আগে, তারপর আমরা সিঙ্গেল কোটেশনে যাই। এই ভেরিয়েবলটা লিখলাম আমরা হাসানটা লিখলাম ডবল কোটেশন দিয়ে, আর এখানে আমরা লিখলাম কি সিঙ্গেল কোটেশন দিয়ে, নাম দিলাম মাহি। তারপর এখানে রাতুল। এই দুইভাবে আমরা কি করতে পারি, নরমালি লিখতে পারি। তারপর আরেকটা আছে, ওটা আমরা পরে অন্য সময় দেখবো, সমস্যা নেই। এটা ডবল কোটেশন, একটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন। ডবল কোটেশন এন্ড সিঙ্গেল কোটেশন দুইভাবে কি করতে পারি, এখানে লিখতে পারি। এখানে কোনো এরর আসবে না, ঠিক আছে? এখানে কোনো কি আসবে না, এরর আসবে না। এরর আসবে না। আচ্ছা, আমরা এই ভেরিয়েবলটা কয়ভাবে এখানে দুইভাবে ডিফাইন করতে, একটা ডবল কোটেশন দিয়ে ডিফাইন করতে পারি ভ্যালুটাকে, আর একটা কিভাবে ডিফাইন করতে পারি, সিঙ্গেল সিঙ্গেল কোটেশন দিয়ে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এই যে আজকে যে বন্ধ ক্লাস হলো, এই ক্লাস পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে নাকি, যে বলেন, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। Sir. হুম? স্যার, Echo দিয়ে ইকোর পরে যে করা হয়। প্রপার্টিটা লিখছি, ওটার একজন পরে একজন যদি ভুলে বলেন। দেয় তাহলে কি এরর আসবে? আবার বলেন, বুঝি নাই। ইকো দিয়ে যে প্রপার্টিটা হুম। লিখলেন, লেখার পরে মানে কল করলেন যেটাকে, হ্যাঁ। ওটার পরে যদি আবার আমি ওই যে ভ্যালু টাইপ করে দিই তাহলে এরর আসবে? এই জায়গায় ভ্যালু অ্যাড করলে, জি এখানে যে আমি ইকুয়াল টু দিয়ে এখানে ভ্যালু অ্যাড করি, এখানে ভ্যালু অ্যাড করলাম সাকিব আল হাসান, এখন এরর আসবে কিনা নাকি? ইয়েস স্যার। আসবে না। আমরা এখানে কি পাবো, সাকিব আল হাসান পাবো। কারণ কি, আমার এই ভ্যালু বক্সে কে ছিল প্রথমে, সাকিব ছিল, তাই না? বক্স 3 তে আমার ছিল কে, সাকিব। আমরা সাকিবকে বক্স 3 থেকে বাইর করে দিয়েছি এই ইকুয়াল টু এর মাধ্যমে। বাইর করে দিয়ে কাকে ঢুকাইছি, সাকিবুল হাসানকে। সাকিব আল হাসানকে। আমার দরকার কারে,
সাকিবকে। সাকিবকে, তাহলে আমাদের সাকিব আল হাসান দরকার নাই, তো তোমরা এটা কাটতে দিব, ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. মানে এখানে ভ্যালুটা কি হইতেছে, আবার নতুন করে অ্যাসাইন হয়ে যেতেছে, এই বক্সের ভিতরে আবার কি হইতেছে, নতুন ভ্যালু অ্যাড হয়ে যেতেছে, অ্যাসাইন হয়ে যেতেছে, আগের ভ্যালুটা কি হইতেছে, রিমুভ হয়ে যেতেছে। যদি এখানে আমার প্রয়োজন হয় যে আগের ভ্যালু অ্যাড করার, তখন আমরা অ্যাড করব, আর যদি প্রয়োজন না হয় আমরা অ্যাড করব না, ক্লিয়ার? আচ্ছা, তারপর Yes, sir. অন্য একজন কোশ্চেন করছিলেন, বলেন। ইকোটা কি এখানে প্রিন্টের কাজ করে? হ্যাঁ, ইকোটা এখানে প্রিন্টের কাজ করে, প্রিন্টের কাজ করে। এখানে আমাদের প্রিন্ট আছে, আরেকটা প্রিন্ট আমাদের এখানে আছে, বারডাম নামে আছে, তারপরে প্রিন্টার আছে, ওটা আমরা দেখবো পরে আর কি, এগুলো আগে আমরা নরমালে যাই। এখানে ইকোটা প্রিন্টের কাজ করতেছে। তারপরে আপনি যে প্রিন্টের কাজ করতে, সে কি বল পাইথন নিয়ে একটু গবেষণা করছিলেন কি নাকি? জি স্যার। পাইথন নিয়ে গবেষণা করছিলেন না? হ্যাঁ, পাইথনে এখানে প্রিন্ট করে, আর এই পিএইচপি তে এখানে ইকো করে। তারপরে অন্য কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি কিন্তু আর টু অ্যাডভান্স ডাটা টাইপ নিয়ে কথা বলবো এখন। আচ্ছা, যোগ বিয়োগ গুলো দেখান, বুঝছেন? মানে সংখ্যাদের যোগ বিয়োগ গুলো দেখান। না, ওগুলো তো দেখাবো, ডাটা টাইপ শেষ করি, ডাটা টাইপ না দেখায় ওগুলো গেলে, ডাটা মনে থাকবে না। ডাটা টাইপ দেখাই দিই, ডাটা টাইপ না দেখালে এই হবে না, কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখবো ডাটা টাইপ। ডাটা টাইপ কয় প্রকার? ডাটা টাইপ নরমালি দুই প্রকার। ডাটা টাইপ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা? আচ্ছা, এখানে আমরা লিখে দিয়েছি। আচ্ছা, আমাদের এখানে দেখেন ডাটা টাইপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে কি নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, আর বুলিয়ান, আর হচ্ছে নাল। এইটি হচ্ছে আমাদের কি প্রিমিটিভ ডাটা টাইপ। আর হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা? নন প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে অ্যারে আর অবজেক্ট। অ্যারে অবজেক্ট। অ্যারে এন্ড অবজেক্ট হচ্ছে আমার নন প্রিমিটিভ ডাটা টাইপ। আর হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, আর হচ্ছে বুলিয়ান, আর হচ্ছে নাল। প্রত্যেকটা ডাটা টাইপের আলাদা আলাদা, মানে আমরা চিনি এগুলা তেমন কিছু না। মনে করুন যে এবিসিডি যখন আমরা শিখছি আমরা ছোটবেলা, তখন কি করছে, এ একরকম, বি এর চেহারা একরকম, এরকম না, সির চেহারা একরকম, কিন্তু আমরা এগুলো জানি, সমস্যা নাই। ইয়েস স্যার। এগুলা কোনো সমস্যা নাই। যেমন আমরা এখন আছে স্ট্রিং, স্ট্রিং কোনগুলা, তারপর আসবে ইন্টিজার কোনগুলা, তারপর আসবে ফ্লোট কোনগুলা, তারপর আসবে বুলিয়ান, তারপর আসবে আমাদের নাল। নাল, ওকে। এখন আমি স্ট্রিং হচ্ছে এই ডবল কোটেশনের ভিতরে আমরা যাই দেব তাই স্ট্রিং। এই ডবল কোটেশনের ভিতরে আমরা যাই দেব তাই কি স্ট্রিং। আমরা যখন ইকো করছিলাম, একটা স্ট্রিং ইকো করছিলাম, ক্লিয়ার করবে, সবাই খেয়াল করবে। আমরা যখন এখানে ইকো করছি তখন আমরা কি কি ইকো করছি? স্ট্রিং ইকো করছি। এটা কিন্তু সে বুঝবে না, এই ভেরিয়েবল সে বুঝবে না, এটার ভিতরে যখন আমরা ডবল কোটেশন দিয়ে দিচ্ছি তখন সেটাকে স্ট্রিং ইকো করছে। আচ্ছা, আর এখানে যখন আমরা ইন্টিজার আসি, এখন কোথায় আসলাম আমরা? ইন্টিজার। এই বালা জামালা শুরু হচ্ছে, এক মিনিট, সব উঠু বয় দিচ্ছে না, দেখ বয় দেখছে, সমস্যা নেই। ইন্টিজার হচ্ছে 10, যত নাম্বার আছে। ইন্টিজার কি? ইন্টিজার ভুলে যান, ইন্টিজার কি নাম্বার। এই নাম্বারের ক্ষেত্রে দেখেন আমরা কোটেশন ইউজ করছি, নাম্বারের ক্ষেত্রে আমরা কোটেশন ইউজ করি নাই। তার মানে এটা হচ্ছে একটা কি নাম্বার। তাহলে আমরা কি জানি, স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোটেশন অ্যাড করতে হবে। নাম্বারের ক্ষেত্রে বা ইন্টিজারের ক্ষেত্রে আমাদের কোটেশন অ্যাড করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আমাদের ফ্লোট। ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, শিখছি না আমরা? না, দশমিক সংখ্যাগুলো হচ্ছে ফ্লোট। ফ্লোটটা কি? দশমিক সংখ্যা। যত দশমিক সংখ্যা আছে সবগুলো কি ফ্লোট। ফ্লোটটা হচ্ছে দশমিক সংখ্যা, শেষ হিসাব। আর বুলিয়ান হচ্ছে কি? ট্রু এন্ড ফলস। বুলিয়ান কি? ট্রু এন্ড ফলস। শুধু বলা কি ইংরেজি শিখছি না? ট্রু, ফলস, সত্য, মিথ্যা। জি স্যার। এগুলো সম্বন্ধে জানা না?
আচ্ছা, আরেকটা হচ্ছে এটা নাল, নাল হচ্ছে নাল, আর কিছু না, খালি। নাল কি? খালি খালি, খালি। এটার ভিতরে খালি। কিছুই নাই। নাল মানে খালি, খালি একটা শূন্য একটা খালি জিনিস। এখন বলেন শূন্য আর খালি কি এক নাকি? বলেন তো আমাকে একজন। শূন্য আর খালি দুইটা কি এক জিনিস? জি না স্যার। জি না। প্রোগ্রামের ক্ষেত্রে শূন্য আর খালি এক জিনিস না। কারণ হচ্ছে শূন্য একটা নির্দিষ্ট ভ্যালু প্রোভাইড করে, কারণ ওইখানে হচ্ছে শূন্যটা শূন্যই, ওখানে আমার কি আছে? কিছুই নাই। যে খালি হচ্ছে শূন্য রিটার্ন করতেছে। যেমন আমরা যদি একটা ইনপুট থেকে একটা ইউজার শূন্য দেয়, তার মানে ওটা একটা নাম্বার হিসেবে পাইতাছি, তাই না? শূন্যটা আমার কোন Yes, জায়গায় sir. আসবে? এখানে আসবে, নাম্বার হিসেবে আসবে। আর ইন্টিজার। খালি যেটা, নাল যেটা, ওটা কি আমার খালি? ওটা কিছুই নাই, একদম খালি। ক্লিয়ার? Yes, sir. মানে আমাদের নাম্বারিং Yes, ক্ষেত্রে sir. ইউজ করলে একদম শূন্য মানে খালি, তাই না? কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে শূন্য হচ্ছে একটা কি? ইন্টিজার। আর শূন্য হচ্ছে ইন্টিজার, আর নাল হচ্ছে কি? খালি। হিসাবটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখানে তেমন কঠিন কোনো কিছু নাই। একটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং হচ্ছে আমাদের ডবল কোটেশনের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে স্ট্রিং। তারপর ইন্টিজার, নাম্বারকে বলা হয় ইন্টিজার, আর ফ্লোট দশমিককে বলা হয় ফ্লোট, আর বুলিয়াম ট্রু ফলস, যেটা ট্রু এন্ড ফলস, এই দুটাকে বলা হয় বুলিয়াম। বুলিয়াম কিন্তু নির্দিষ্ট, ট্রু এন্ড ফলস, এটা হচ্ছে বুলিয়াম। আর যেটা নাল, নাল মানে খালি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার একটা জিনিস হলো, স্যার Yes. জায়গা টাইপের শুরুতেও কি ডলার সাইন আসে তাই না? বুঝি নাই। এই যে প্রিমিটিভ যে ইয়েগুলো আছে, প্রপার্টি গুলো আছে, ওগুলা শুরুতেও ডলার সাইন থাকবে। প্রিমিটিভ ডাটা টাইপ জি। সবগুলা শুরুতে ডলার সাইন থাকতে হবে। এটা এটা এখানে তো আমরা ভেরিয়েবল এটা নিয়ে কোশ্চেন করতেছি, আমরা কি এটা কেন কোশ্চেন করতেছি? আমরা কাজ করতেছি লেফট সাইড টু রাইট সাইড টুক নিয়ে, আমাদের এটুকুর কথা ভুলা যায়, এটুকুর কথা ভুলা যান। এটা হচ্ছে ভেরিয়েবল, আমরা এটুকু বাদ দেই তাও এটা একটা স্ট্রিং। ক্লিয়ার? Yes, sir. আমরা কাজ করতেছি কি ভ্যালু নেয়া, আমরা এখন ডাটা টাইপ হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এই ভ্যালু নেয়া, ভ্যালু টাইপটা কি আমরা এটা শিখতেছি। এই ভ্যালু টাইপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। নন প্রিমিটিভ ডাটা টাইপে কি আছে? স্ট্রিং আছে, এটা হচ্ছে একটা স্ট্রিং। আমি যদি এখানে প্রত্যেকটাতে স্ট্রিং লিখি আমাদের কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি। আমরা এখানে প্রত্যেকটা স্ট্রিংকে ইকো করতে পারি, নরমাল ইকো করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে এসে ইকো করে দিতেছে, ইকো ভলিউম, ইকো ভলিউম, ইকো নাল, ইকো করে দিল। এখানে মাঝখানে এখানে এত কিছু এত দরকার নেই আপনাদের, ঠিক আছে? জানা দরকার নেই, আমরা জাস্ট খালি এখানে রিফ্রেশ করব। এখানে স্ট্রিং এর ক্ষেত্রে আমার এখানে স্ট্রিং চলে আসছে, নাম ইন্টিজারের ক্ষেত্রে নাম্বার চলে আসছে, ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট চলে আসছে, ভলিউমের ক্ষেত্রে 1 চলে আসছে। গত ক্লাসের মতো, গত ক্লাসে ট্রু ফলস শিখছিলাম না, 1 আসলো না? জি স্যার। Yes, sir. তাহলে এখানে ট্রু ফলস মানে কি এরকম, এখানে ট্রু, তাহলে ওই ট্রু ফলসটা আসলে একটা কি রিটার্ন করতেছিল? এটা বুলিয়ান রিটার্ন করতেছিল, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা নাল, নাল মানে খালি, এটা সামনে দেন কিছুই নাই, খালি। এখন আমি যদি ইন্টারের সামনে যদি আমরা জিরো দিতাম, তার জিরো কি আইতো? আইতো এখানে শো করতো না? Yes, sir. তার No, মানে sir. জিরো কি একটা নাম্বার, ফ্লোট Yes, হচ্ছে sir. এটা দশমিক সংখ্যা, নাম ভলিউম হচ্ছে ট্রু ফলস, আর নাল মানে খালি। ওকে, ক্লিয়ার? ডাটা টাইপগুলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন Yes, আমরা sir. ডাটা টাইপ চেক করব কেমনে? ডাটা টাইপ কিভাবে চেক করব? ডাটা টাইপ চেক করার জন্য আমাদের একটা ফাংশন আছে পিএইচপির, ডাটা টাইপ, যেটা দিয়ে আমরা ডাটা টাইপ চেক করতে পারবো। মনে করেন যে এইটার সামনে কি আছে এটা আপনারা জানেন না, এটা হাইট, এটার সামনে কি আছে এটা আপনি কি জানেন না, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমরা ডাটা টাইপ চেক করার জন্য আমরা কি করব? প্রথমে লিখব ভারডাম, ভারডাম আমি লিখলাম, লেখার পরে আমরা এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেব, কি দেব? ফার্স্ট ব্র্যাকেট। First ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে যে আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবল নামটা আমরা এখানে বসাই দেব। নামটা কি হলাম? বড় 3 লাইন বেশি বোঝা খালি, হাই রে। আচ্ছা, আমরা সেভ দিই, এটাই নিচে, সমস্যা নেই। আমরা এখানে সেভ দিলাম। দেখেন আমরা বারডাম গুলাম কাকে? স্ট্রিং কে, ঠিক আছে? বারডাম গুলো কাকে? স্ট্রিং কে ভারডাম করলাম। আমরা এখানে আসে রিফ্রেশ করি এখন,
দেখেন এটা এটা আসলে কি, এই যে লেখাটা, এই ভেরিয়েবল স্ট্রিং এ ভেরিয়েবল ভিতরে এই লেখাটা আছে না, জি স্যার। এই লেখাটা আসলে কি, একটা একটা স্ট্রিং দেখাইতেছে, এটা কি স্ট্রিং। এবং এই স্ট্রিং এর ভিতরে কয়টা অক্ষর আছে স্পেস সহ, একদম 35টা আছে। এখানে যদি গুণেন আপনি 35টা পাবেন। তা 35টা গুণা দরকার নাই, অনেক টাইম লাগবে। আমরা এখানে 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। এখন আমি যদি এসে এখানে রিফ্রেশ করি, 1 2 3 4 5 6 7, এটা একটা কি হয়ে গেল এখন বলেন তো? এটা তো আসলে নাম্বার ছিল, এটা আমার এখানে কি আসছে, স্ট্রিং। স্ট্রিং। কারণ কি, আমরা এটা কি করছি, ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে দিছি, এই কারণে সে স্ট্রিং হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। আর যদি আমরা ডাবল কোটেশন ছাড়া দেই তখন সে কি হয়ে যাবে? এখন দেখেন আমরা একটা একটা করে দেখি, সেভ দেবো। ইন্টিজারে আছি, ইন্টিজারটা দেখি। এখানে সে ক্লিয়ার করলাম, এখানে এটাকে দেখা যাচ্ছে কি ইন্টিজার, আইএনটি, বুঝতে পারছেন? জি স্যার। ইন্টিজার সংখ্যা এটা। তারপরে হচ্ছে আমরা যদি এখানে বারডাম করি, এটাকে ফ্লোট সংখ্যা, এটাকে বারডাম করি। বারডাম করার পরে যদি আমরা রিফ্রেশ করি, তা এটা হচ্ছে একটা ফ্লোট সংখ্যা এবং এটা মাঝখানে একটা দশমিক আছে। আর যদি আমি এটার ভিতরে দশমিক বয় দেই, এটাও কি হয়ে যাবে, একটা একটা ফ্লোট সংখ্যা হয়ে যাবে। তখন এটা ইন্টিজার থাকবে, তখন কি এটা ইন্টিজার থাকবে কি? জি না। জি না। তারপরে এখানে ভলিউম, ভলিউমের ভিতরে ঠিক সেম কাজ, ভলিউম লিখে সেভ দিলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে কি দেখাইতেছে, ভলিউম ট্রু। ট্রু। আমরা যদি এটাকে ভলিউম ট্রুর জায়গায় ফলস করি, তাহলে এখানে কি আসবে, ভলিউম ফলস। ফলস। এখন নালকে যদি আমরা এখানে পাঠাই, রিটার্ন করি, তাহলে আমাদের এখানে কি আসতেছে, নাল। নাল, খালি। ক্লিয়ার? নন প্রিমিটিভ ডাটা টাইপ ক্লিয়ার নাকি? জি স্যার। নন প্রিমিটিভ বলে, প্রিমিটিভ ডাটা টাইপ ক্লিয়ার নাকি? জি স্যার, প্রিমিটিভ। স্যার এর যে নিচেতে ভার ডাম, এটা আসলে কি, এটা কি ফাংশন? এটা হচ্ছে ফাংশন। এই ফাংশনটা আমরা কেন ইউজ করতেছি, জাস্ট এটার ডাটা টাইপটা কি। মনে করেন যে আপনার কাছে এগুলো কিছুই নাই, হিসাব ক্লিয়ার করি, কিছুই নাই, কিন্তু আপনার কাছে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের নাম দিলাম, একটা ভেরিয়েবল আছে, আমার কাছে একটা ভেরিয়েবল নেম আছে, আর কিছুই নাই। এখন এটা কি জিনিসটা, এটা তো আমার বুঝতে হবে, তাই না? জি। এটা তো বুঝতে হবে, এটা কি জিনিসটা, এটা বুঝতে হবে না? এটা কি একটা স্ট্রিং, নাকি একটা নাম্বার, নাকি একটা অ্যারে, নাকি একটা অবজেক্ট, নাকি একটা ট্রু, নাকি একটা ভলিউম, নাকি একটা ফ্লোট, এটা আমাদের বুঝতে হবে না? কারণ দেখেন, এরকম তো আপনি সবসময় পাবেন না। দেখেন আমরা, আপনি এরকম পাবেন পাবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে কি আছে, আমার কাছে শুধু উপরে বক্সটা আছে, বক্সের ভিতরে যে কি জিনিসটা আছে এটা আমরা বুঝবো কি মাধ্যমে, এই ভার ডামের মাধ্যমে বুঝবো। ক্লিয়ার? হুম। আমি আপনার সামনে একটা খালি বক্স দিছি, আমরা বক্সটাকে খুললেছেন পরে আপনার দেখবেন বক্সের ভিতরে কি আছে। এই ভেরিয়েবল মানে কি, আমার এখানে কি আছে, একটা শুধু বক্স আছে, তাই না? আমি যদি বক্সটা খুলতে পারি তারপর আমি বুঝতে পারবো বক্সের ভিতরে কি আছে। তারপরে আমরা বক্সটা খোলার জন্য আমাকে কি করতে হবে, বারডাম লিখতে হবে, যে বক্সের ভিতরে কি আছে তুমি এটা কি করো, বাইর করো। ক্লিয়ার? আর নন প্রিমিটিভ ডাটা টাইপ এটা আমরা আপাতত স্কিপ করব, ঠিক আছে, আপাতত স্কিপ করব। কিন্তু জানা রাখেন নন প্রিমিটিভ ডাটা টাইপ দুইটা, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে কি অবজেক্ট। মুখস্থ করবেন, নন প্রিমিটিভ ডাটা টাইপ দুইটা, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে অবজেক্ট। ওকে। তারপরে আসি আমরা অপারেটর, তারপরে আমরা আসি কি অপারেটর। অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে কি অপারেটরস। এখন আমার কাছে নাম্বার আছে, যেমন আমরা যখন বীজগণিতে পড়ছি, আপনাদের মাথায় কি বীজগণিত আছে নাকি? জি না স্যার। বীজগণিত নাই? আচ্ছা স্যার। স্যার থাকার অনেক কথা, আগে আমার জানার করছিলাম, কথা আছে তো, হ্যাঁ? অনেক আগে করছিলাম তো সব খায় ফেলছি। আচ্ছা, খায় ফেললে সমস্যা নাই, আমরা আবার হজম করে আনবো।
আচ্ছা এ ইকুয়াল টু দিছি কি বি 5, এ ইকুয়াল টু কি দিছি 5, আর বি ইকুয়াল টু কি দিছি 5। তাহলে এখানে সি ইকুয়াল টু কি করলাম এ প্লাস বি করলাম। আমরা এখানে সি ইকুয়াল টু না কইরা ডাইরেক্ট ইকো করে ফেললাম, ইকো করে ফেললাম সুবিধার ক্ষেত্রে, আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে। এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 5, ইকো করলাম কি এ প্লাস 5। তার মানে আমার এখানে ইকো ইকো কত হবে বলেন তো? 10 10 10 হবে। 10 হবে। ক্লিয়ার? 10 হবে। ক্লিয়ার? জি আচ্ছা আমি যদি এখানে 3 করে দেই, আর এখানে কত আসলো? 8 8। তার 5 and 8 কি হলো? 5 and 3 কি হলো? 8 হলো। এখন যদি আমি মাইনাস করি, এ থেকে বি মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে 5 আর 3 গেলে কত আসবে? 2 2। 2 তারপরে হচ্ছে হলো আমাদের গুণ। গুণ করার জন্য কি চিহ্ন? স্টার চিহ্ন, সবার জানার কথা। এক্সেল যারা করতে পারেন তারা জানেন। ইকো এ ইন্টু বি। তাহলে এখানে কত এলো? 3 5 15 15। এখন আমি ভাগ করব। ভাগ করার জন্য কি চিহ্ন? কিবোর্ডের স্ল্যাশ চিহ্ন, তাই না? জি ভাগ করলাম, একদম ক্লিয়ার। 1.566 1.66। 6 এই নাম্বারটা মনে রাখেন সবাই, 1.66। এখন আমার শুধু লাস্টের সংখ্যা দরকার, এই লাস্টের সংখ্যা দরকার। এই লাস্টের সংখ্যা আমি কেমনে পাবো বলেন তো? দশমিক হ্যাঁ পার্সেন্টেজ হুম এখানে আমরা কি দেবো? পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিয়ে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, হ্যাঁ ট্রু চলে আসছে। আচ্ছা পার্সেন্টেজ দিয়ে ট্রু চলে আসছে। এখানে রিফ্রেশ দিয়ে ওই বাক্সেস না, দশমিকের পরের টুক না, এটা হচ্ছে আমি আপনার হিসাবটা বোঝাই। 5 দিয়ে 2 দিয়ে 3 ভাগ দেই, কয়বার দেবো ভাগ? যেভাবে তো ভাগ করছি নাকি? না সরি ভুল হয়েছে। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3। 5 দিয়ে 3 ভাগ দিলে কয়বার গেল? একবার নাকি? জি স্যার এখানে হলো 3, মাঝখানে লাস্টে কত থাকলো? 2। 2 তাহলে আমি যখন ভাগ দিতেছি তার স্ল্যাশ হইতেছে আমার এটা, তাই না? আনসার হইতেছে কোনটা? 1 1। আর যখন ভাগ শেষ কত, তখন আনসার হইতেছে কত? 2 2। ভাগ শেষ তো আমরা বুঝতে পারছি, ভাগ করার পরে যে নাম্বারটা থাকে এটা হচ্ছে কি? ভাগশেষ ভাগশেষ। তাহলে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা কি পাইতেছি? কাকে পাইতেছি? ভাগশেষকে পাচ্ছি ভাগশেষকে পাচ্ছে। পার্সেন্টেজ চিহ্ন দিয়ে কাকে পাচ্ছি? বাকশেষ ভাগশেষ। আমরা দুটাই করি। এখন আমরা সবগুলা করব। আচ্ছা প্লাস মাইনাস ইনটু যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ। ও শিট, আমাদের সব এক সিরিয়ালে অবস্থা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটা করে ইকো করব। ইকো HTML কোড দেব ভিআর স্ল্যাশ দিব, ঠিক আছে। তো এখানে আমরা এন্টার মেরে দিই, সরি ট্যাপ মেরে দিই, আমরা প্রত্যেকটাতে চলে আসবে। এই আসাতে কি সুবিধা হচ্ছে দেখছেন? কিন্তু প্রত্যেকটা লিখতে হইতো, শেষে লিখতে হইতো। আমি এক ট্যাপ মারে দিলাম, আমার পুরোটাই বললাম, লেখা লাগলো না। ওকে ক্লিয়ার। তো প্রথমে যোগ করছি 5 আর 3, কি আসলো আমার? যোগফল আসলো কত? 8। তারপর বিগ কোর্স আসছে কত? 2। তারপর গুণ কোর্স আসছে কত? 15। ভাগ কোর্স আসছে কত? 1.66 1.66। আরেকটা হচ্ছে ভাগশেষ, মানে এটা তো আমি বুঝাতে পারছি ভাগ আর ভাগশেষের মধ্যে পার্থক্যটা। জি স্যার এটা তো ওয়ান টু বলা মানে বুঝবো ভাগশেষ কি আর ভাগফল কি। এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে আমার ভাগশেষ। ক্লিয়ার? yes sir ইয়েস স্যার ক্লিয়ার তারপর আরেকটা হচ্ছে জিনিস আছে, আরেকটা আমার অপারেটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে ঘাত, যেটাকে আমরা স্কোয়ার বলছি। আগে কি বলছি? স্কোয়ার বলছি। কি বললাম আগে? কি বলছি? স্কোয়ার। 5 আর 3, আচ্ছা 5 আর 3 দেই। আচ্ছা আমি এখন স্কোয়ার করি। আচ্ছা আর বাকিগুলো আমি রিমুভ করে দিই, কমেন্ট করে দিই, ঠিক আছে। কমেন্ট করে দিলাম। এখন আমি এখানে রিফ্রেশ করলাম, এখানে কত আসছে আমার? 8 আসছে। হ্যাঁ আচ্ছা 2 আর 3 8 আসলো কিভাবে বলেন তো?
দুইবার প্লাস দেওয়া স্যার। হ্যাঁ, 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার কত আমার? 3। তাহলে ইকুয়াল টু কি হইতাছে? 2 ইনটু যেটা রেজাল্ট 2। তাহলে 2 দুগুণে কত? আপনি দিয়ে দেন না, আপনি সাথে তিনটা 4। 4 ইনটু কত হবে আমার? কয়টা বাকি আছে? আরেকটা আছে, বাকি আছে না? 4 ইনটু কত? 2। তো 4 দুগুণে কত? 8। ক্লিয়ার? বুঝতে পারছি? স্কোয়ারের কাজ করেন নাই আপনারা? জি না স্যার। কি বলেন, স্কোয়ারের কাজ করেন নাই? মাথা খারাপ হয়ে গেছে। 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটা আপনাদের না জানলেও চলবো, সমস্যা নেই আপনাদের। না জানো চলবো, ওয়ার্ডপ্রেসে করতে এত লাগে না, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন একটা জিনিস হিসাব দেখাই, 2 টু দি পাওয়ার 5 করে দিই, তাহলে হিসাবটা বুঝতে হবে। 2 ইন্টু 2, তাহলে কয়টা 2 ইউজ করছি আমি? 2টা না? 2 ইন্টু জি 2 স্যার। কত হলো? 2 দুগুণে কত হলো আমাদের? 4 না? জি তারপর আমরা আমরা কয়টা 2 ইউজ করবো দেখেন? 2টা। তারপর আমরা 2 দিলাম আবারই, তো 4 দুগুণে কত? 8 8। তারপর আবার 2 দিলাম। 8 দুগুণে কত? 16 16 16 ইন্টু 2 দিলাম আবার। 16 দুগুণে কত? 32 32। তাহলে আমরা এখানে কয়টা 2 এটা 2 এর উপরে পাওয়ার কত আছে? 5 আছে না? জি 5 আছে। আমরা কয়টা 2 Yes, ইউজ sir. করব? 1 2 3 4 5টা 2 ইউজ করছি। Yes. ইয়েস স্যার। এই যতক্ষণ 5টা 2 না হবে তখন আমরা কি করব? গুণ করতে থাকবো, ঠিক আছে? আনসার কত ইয়েস আসছে? স্যার। 32। আচ্ছা, ঠিক 32 ঠিক একই কাজ। b = 5 ইকুয়াল টু এখানে দিলাম। আনসার কত আসছে? 32 ক্লিয়ার? ক্লিয়ার না হলেও সমস্যা নাই, ঘাত মানে স্কোয়ার, এটা আপনারা আর কি করবেন, সমস্যা নাই। এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, যোগ বিয়োগ গুণ ভাগই লাগবে, পিএইচপি করার ক্ষেত্রে এতই লাগে না। আচ্ছা, পিএইচপি, আচ্ছা, এটা কিন্তু একটা নাম আছে, বুঝছেন? এখানে পত্রের নাম দেখাইছে আর কি। আমাদের এত কিছু দেখার দরকার নাই, আপাতত আমরা পিএইচপি অপারেটরস হিসেবে আমরা এখানে নিব যোগ বিয়োগ গুণ ভাগ আর ডাবল স্টারে ঘাতক, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন পিএইচপি অপারেটরের মধ্যে আরো একটা জিনিস আছে, আরো একটা বিষয় আমাদের আছে। আচ্ছা, আমরা যে অপারেটরটা শিখলাম, পিএইচপি অপারেটর, এটা শিখলাম। আরেকটা আছে আমাদের অপারেটর, সেটা হচ্ছে পিএইচপি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর। তারপরে পিএইচপি কি? কম্পারিজন। কম্পারিজন মানে কি? একটার সাথে আরেকটা কি করা? কম্পেয়ার করা। কম্পেয়ার করা, মানে তুলনা করা, ঠিক আছে? ক্লিয়ার? কম্পারিজন Yes, sir. অপারেটর কি? আরেকটার সাথে আরেকটা কি করা? তুলনা করা। তুলনা করা। এটা হচ্ছে আমাদের কি করা? কম্পারিজন অপারেটর। ক্লিয়ার? এখন আমরা বলি তুলনা করি। তুলনা কেমনে করবো? a = v, a = v, তুলনা করলি আমরা। এই তুলনা করার জন্য প্রথম ইফ লিখলাম, এটা আপনাদের বোঝার কোনো দরকার নাই, ঠিক আছে? ইকো আমি দিলাম ইয়েস, ইয়েস লিখলাম, ঠিক আছে? ইকো লিখলাম কি? ইয়েস। আচ্ছা, এখানে অপারেটর তৈরি করে ফেলছে। এ ইকুয়াল ভি, মানে এ ইকুয়াল শব্দের অর্থ কি? এখানে সমান সমান। সমান সমান। এ ইকুয়াল ভি, আমরা এখান দিয়ে এ ইকুয়াল কি ভি হইতেছে এখানে? এ আর ভির ভ্যালু কি এক? আমাকে বলেন। জি না। জি না স্যার। এ আর ভির ভ্যালু এক না। 2 আর 5 কে এক No, sir. সমান সমান হইছে? জি না। তাহলে এখানে কি আসছে? কিছুই আসে নাই। কিছু আসছে? আচ্ছা, আমরা এখানে ইলস লিখে দিই, ইলস। তাহলে আমরা ইকো নো। তাহলে আমি রিফ্রেশ করি, কি হলো? আমার আনসার কি এলো?
No. কারণ এ আর এ আর বি কি না সমান 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 না। আচ্ছা এখন আমি যদি 5 লিখি, এ আর বি সমান সমান দুটাই 5, এখন রিফ্রেশ করি তাহলে কি হলো? Yes. তাহলে এ ইকুয়াল টু দিলাম 5.5, এখন যদি আমি রিফ্রেশ করি কি আসবে? No. কারণ কি সমান 5.5 এন্ড সমান 5 কি সমান না। সমান না। সমান না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আমার কি হবে, এখন জিনিস দেখাই। এখন যদি আমি বলি দুটাকে একটা 5 কে আমি স্ট্রিং করে ফেললাম, ঠিক আছে? এখন আমার এখানে কি আসছে দেখেন, কি আসলো? Yes. ইয়েস। এই 5 টা কি String. স্ট্রিং, আর এটা কি Primitive. ইন্টিজার। ইন্টিজার নাম্বার হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? ইন্টিজার স্ট্রিং আচ্ছা এটা হচ্ছে আমার স্ট্রিং আর এটা হচ্ছে আমাদের কি ইন্টিজার ইন্টিজার। দুটা এখানে চেক করছে সমান সমান দেয়া, সমান সমান দিয়ে যখন চেক করবো সে চেক করবে না, ডাটা টাইপ চেক করবে না, ঠিক আছে? যখন আমরা ডাবল ইকুয়াল টু দিতেছি তখন আমাদের কি Right. ডাটা টাইপ চেক করবে না, কারণ হচ্ছে কি ডাটা টাইপ চেক করা তার সে চেক করে না, সে খালি দেখে ভ্যালু, মানে এখানে 5 আছে এখানে 5 আছে নাকি, ঠিক আছে? এটা জাস্ট সে চেক করবে। আমরা যদি এখানে 3টা দেই, ট্রিপল ইকুয়াল টু দেই, তখন সে ডাটা টাইপ চেক করবে যে 5 আর 5 এর ডাটা টাইপ কি সেম। এখন আমরা নো দেখে রিফ্রেশ করি, এখানে কি আসলো? No. নো। কারণ কি ডাটা টাইপ কি না আমাদের, কি না Same না। আমাদের ডাটা টাইপটা সেম না, 5 আর 5 কি সেম না। এখন যদি আমি দুটাকে নাম্বার করে দিই, দুটাকে নাম্বার করে দিলাম, এখন আমাদের কি আসে? ইয়েস। কারণ যখন ট্রিপল ইকুয়াল টু দিতে তখন সে ডাটা টাইপ সহ চেক করতেছে, ক্লিয়ার? জি। স্যার এখন আমরা দেখব সমান না, আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে এই একটা ইকুয়াল, ঠিক আছে? তাহলে এই দুটা কি আসলে কি 5 আর 5 কি সমান। সমান। 5 আর 5 হচ্ছে সমান। আমরা কি লিখছি এখানে, কি আসবে তাহলে? ইয়েস। ইয়েস কেন আসবে? আমরা 5 5 এই সামনে আশ্চর্যবোধক চিহ্ন দিছি, তার মানে এটা কি সমান না? এটা কি সমান না। সমান না। তাহলে এখানে দিছে কি বি বসে, দুইটা কি সমান না? 5 আর 5 কি সমান না? জি সমান। তাহলে আমরা দিছি কি সমান না হলে ইয়াস আসবে, আর সমান হলে কি আসবে? No. নো আসবে। সমান যদি সমান না হইতো তাহলে আমার কি আইতো? ইয়েস। আর সমান হইলে আমার কি আসবে? নো। তার এখানে কি আসছে? নো। No. ক্লিয়ার? আর এখানে আমি মনে করেন যে 3 লিখলাম, বি ইকুয়াল টু 3, তাহলে এখন এখানে আমার কি আসবে এখানে? Yes. ইয়েস, কারণ এই দুটার ভ্যালু কি না? সমান না। দুটার ভ্যালু সমান না। সমান না। ক্লিয়ার? আচ্ছা এখন আমি একটা জিনিস দেখি, দুটার ভ্যালু সমান না, ঠিক আছে? এখন আমি আরেকটা ইকুয়াল দিয়ে দিলাম, তখন আমাদের এখানে দেখেন কি আসে? ইয়েস আসছে। এখন আমি ডাটা টাইপ চেঞ্জ করি, ডবল কোটেশন এড করি, ডবল কোটেশন ভিতরে ডবল কোটেশন হয়ে গেছে, ডবল কোটেশন এড করলাম। এখন আমাদের এখানে কি আসছে দেখেন? ইয়েস আসছে, কারণ দুটো সমান না। আচ্ছা আমরা কি করছি, এ ইকুয়াল টু ডাটা টাইপ সহ চেক করছি যে দুইটা কি সমান না নাই। আচ্ছা আমাদের এখানে ইয়েস আসতেছে, ডাটা টাইপটা মনে হয় ভুল হইতাছে, এখানে ইয়েস আসতেছে, আমি সিনট্যাক্সটা দেখে নিব নি।
আচ্ছা, এটা আমরা গুগল করলে পাবো পরে, সমস্যা নেই। সেটা তো ইয়েস আসারই কথা। জি স্যার, ইয়েস আসলে তো কথা, দুইটার ডাটা তো ভিন্ন ভিন্ন, সমান না। আচ্ছা, এখানে হচ্ছে এটা ডাটা টাইপ স্ট্রিং, আর এটা হচ্ছে Integer। নাম্বার। ইয়েস আসারই কথা, ক্লিয়ার তো, ঠিক আছে, ইয়েস আসারই কথা। আর এটা তো যে স্ট্রিং, আর এটা হচ্ছে আর দুটাকে যদি আমি স্ট্রিং করে দিই তাহলে আমার কি আইব? তাহলে এখানে নয়। আসবে আমার দুটাকে স্ট্রিং করার পরেও সে আসতেছে না। স্যার এখানে তো কমেন্ট করা হয়েছে যদি সমান না হয় তাহলে এস আসবে। তো দুটাকে এস স্ট্রিং স্ট্রিং করতে চেক করতে পারবো না যে সমান না সমান না, ঠিক আছে। দুটা স্ট্রিং করলে সমস্যা হইতেছে কি, স্ট্রিং এ তো চেক করা যায় এ আর এ সমান কি সমান না, এটা বোঝা যায়? বোঝা যায় না, এই কারণে সে কি হচ্ছে এস দিতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যাই, তারপর হচ্ছে আমাদের বড় ছোট। বড় ছোট তো এটা বুঝতে পারেন, জানেন একই বীর থেকে বড় বা ছোট কি না। যেমন বড় ছোট আমাদের এক সময় লাগে, যেমন আমরা যদি এ যদি বীর থেকে বড় হয় তাহলে আমরা লিখবো বিগ, আর জায়গায় যদি হয় তাহলে আমরা লিখবো স্মল। তাহলে আমাদের কি হচ্ছে, এ হচ্ছে কি, আচ্ছা দুটো সমান দিছে, দুটো সমান দেওয়া তো তাই এখানে কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, এখানে আসলো কি বিগ। বিগ, কারণ হচ্ছে এ বি থেকে কি বড়। বড়। এর যে নাম্বার হচ্ছে এ হচ্ছে 5 আর বি হচ্ছে কত 3, এ বি থেকে কি হয়েছে বড় হয়েছে, তাই এখানে আসছে কি বিগ। আর যদি আমরা এটাকে ঘুরাই দিই একটু তাহলে এখানে আসবে কি আমাদের স্মল, ঠিক আছে। এই যে আমাদের ডাটা টাইপ বিগ আর স্মল, গ্রেটার দেন আর লেস দেন, এটা তো আর তেমন কিছু না, বড় ছোট, ঠিক আছে। আর হচ্ছে বড় বা সমান, একটু আগে আমার যে সমস্যাটা হয়েছিল যে বড় বা সমান, বড় হবে প্লাস একটা ইকুয়াল দিলাম, মানে বড় হলেও এখানে বিগ দেখাবে। আগে আমি কি দিয়েছিলাম, আমার মাঝখানে দুটো 5 ছিল, দুটো 5 থাকার কারণে আমার এখানে কি আসছিল স্মল। স্মল আসছে, কারণ কি দুটো কি সমান ছিল। আমরা কি বলছিলাম এ বি থেকে কি হবে বড় হবে, এখন দিচ্ছি বড় এবং কি সমান। সমান। এখন দেখেন আমি যদি এখানে রিফ্রেশ করি আমার এখানে কি আসবে বিগ, বিগ। কারণ 5 আর 5 দুজনের মধ্যে কি হতো কি সমান না। জি। এই সিনটেক্সটা আপনি কি ক্লিয়ার করেন, হিসাব করেন এই সিনটেক্সটা কখন লাগে, এই সিনটেক্সটা কিন্তু অনেক সময় লাগে, মাল্টি টাইম যে কোনো কাজে লাগে। কেমনে কাজে লাগে, কমার্সের ক্ষেত্রে হিসাব করেন। টোটাল প্রাইস হয়েছে আমার $500। এখন যদি আমার কাস্টমার বললো, আমার ইউজার বললো, আমার ক্লায়েন্ট বললো, যদি টোটাল প্রাইস 500 থেকে নিচে আসে থাকে তখন আমরা ডিসকাউন্ট দিব না, 500-র উপর হলে ডিসকাউন্ট দেবো, 500 নিচে হলে ডিসকাউন্ট দিব না। হিসাব ক্লিয়ার? যেমন আমি এখানে লিখলাম টোটাল প্রাইস হচ্ছে আমার 500, আর হচ্ছে বি হচ্ছে আমাদের কি ডিসকাউন্ট দিলাম 5%, ডিসকাউন্ট দিলাম কত 5%। 5%। এখন আমার হিসাব কি টোটাল প্রাইস যদি আমার, আচ্ছা আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করি, টোটাল, আচ্ছা এই কলটাতে বড় করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি ডিসকাউন্টটা কি করে দিই, এখানে ডিসকাউন্ট 5% দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি নো, এখানে দিলাম নো। আচ্ছা, এই হিসাবটা বোঝেন, টোটাল প্রাইস হচ্ছে 500 টাকা, এখন আমি ডিসকাউন্ট 500 টাকা, আমার ইউজার বলছি কি 500 টাকা বেশি হইলে আমার কি হবে ডিসকাউন্ট হবে, 5% ডিসকাউন্ট। হ্যাঁ। এখন আমার আরেকটা নিতে হবে এখানে সেল প্রাইস, মানে কাস্টমার প্রাইস, আমরা আবার এখানে প্রোডাক্ট প্রাইস দিলাম, প্রোডাক্ট 200 টাকা দিলাম। এখন আমি হিসাবটা দেখেন, আমরা বলছি কি এখানে বল হিসাবটা কর, আমরা কি বলছি টোটাল প্রাইস যদি প্রোডাক্ট প্রাইস থেকে কি হয় বড় হয়, টোটাল প্রাইস প্রোডাক্ট প্রাইস থেকে কি হবে বড় হবে। যেমন আমরা এখানে বলে দিলাম এক্সাম্পল 300 টাকা, আর এখানে আমি বলে দিলাম টোটাল প্রাইস হচ্ছে 500 টাকা আর প্রোডাক্ট প্রাইস হচ্ছে 300 টাকা। এখন আমরা এখানে হিসাব করি,
টোটাল প্রাইস যদি প্রোডাক্ট প্রাইস থেকে বড় হয়, টোটাল প্রাইসটা প্রোডাক্ট প্রাইস থেকে কি হয়, বড় হয়, তাহলে সে কি করবে, ডিসকাউন্ট দিবে। এখানে কি লেখা, এই কোডে ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্ট লেখা, তার মানে এখানে কি ডিসকাউন্ট হবে, তাই না? 5% কি হবে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট হবে। আর অন্যথায় কি ডিসকাউন্ট, নো। নো। আমরা এখন হিসাবটা করি, আমার ডিসকাউন্ট 5% আসলো, কেন আসলো বলেন তো? আমাদের প্রোডাক্ট প্রাইস আছে কত, 300, 300, আর টোটাল প্রাইস কত হয়েছে, 500। আচ্ছা আমি বড় না দিয়ে আগে ছোটটা হিসাব করে বোঝাই, তাহলে বুঝতে হবে। প্রোডাক্ট প্রাইস যদি আমার টোটাল প্রাইস থেকে কম হয় তাহলে আমার ডিসকাউন্ট দিবে না, ক্লিয়ার? প্রোডাক্ট প্রাইস যদি টোটাল প্রাইস থেকে কি হয়, কম হয়, তাহলে ডিসকাউন্ট দিবে না। আর যদি বেশি হয় তাহলে কি হবে, ডিসকাউন্ট দিবে। টোটাল প্রাইস, প্রোডাক্ট প্রাইস আছে 300 টাকা, প্রোডাক্ট কিনতে আছে সে, আমার টোটাল প্রাইস হচ্ছে দিছি কত, 500। তার মানে এখানে আমার কি হবে, ডিসকাউন্ট না দিয়ে আমি এখানে প্রথমে আপনাদের বোঝানোর ক্ষেত্রে লিখে দিই ইয়েস, ইয়েস লিখে দিলাম। এখন এখানে এসে রিফ্রেশ করি, আচ্ছা টোটাল প্রাইস হচ্ছে 500, আর প্রোডাক্ট প্রাইস কত আছে আমার, 300, 300। আমি বলছি কি প্রোডাক্ট 500 টাকা হইলে সে কি পাবে, ডিসকাউন্ট পাবে। আর 500 টাকা না হলে সে কি পাবে না, ডিসকাউন্ট পাবে না। ডিসকাউন্ট পাবে না। তার মানে টোটাল প্রাইস আমি কত দিলাম, 500 দিলাম, আমার প্রোডাক্ট প্রাইস আছে কত, 300, তাহলে কি 500 হইছে, জি না। 500 কি হইছে, 300 কি 500 সমান বা 500 থেকে বড়, তাহলে আমার কি ডিসকাউন্ট হবে, জি না। না। আর যদি আমি এখন 700 টাকার একটা প্রোডাক্ট কিনি তাহলে কি আমার ডিসকাউন্ট দিবে, জি, ডিসকাউন্ট পাইছি, জি স্যার, ইয়েস ডিসকাউন্ট পাইলাম। জি। তাহলে Yes, কি sir. এখানে একটা সুন্দর একটা ও কমার্সের একটা প্রয়োজনীয় ফাংশন আছে না, এখানে আমরা ক্রিয়েট করতে পারতেছি না? Yes, sir. হুম, Yes, sir. প্রোডাক্ট প্রাইসের উপর নির্ভর করে আমরা কি করতে পারছি, ডিসকাউন্ট দিতে পারতেছি এখানে, ক্লিয়ার নাকি না? যদি সে Yes. 400, আমরা এখানে টোটাল না দিয়ে আমরা ডিসকাউন্ট প্রাইস দিই, ডিসকাউন্ট প্রাইস লিখলাম। যদি 500 টাকা হয় সে কিভাবে ডিসকাউন্ট পাবে, 500 টাকা হয় বা 500 টাকা বেশি হলে। এখন যদি আমি এখানে 500 দিই, ডিসকাউন্ট পাবে না, ডিসকাউন্ট পাবে না। আচ্ছা ওয়ার্নিং দিচ্ছে, কি ওয়ার্নিং দিল, কোন জায়গায় আন্দাজে ওয়ার্নিং মারছে, টোটাল ইন, ও সরি, আমি এখানে টোটাল দিছি, টোটালটা তো আমি রিনেম করে দিছি ডিসকাউন্ট প্রাইসটা, আনডিফাইন্ড অ্যাজ দ্য ভেরিয়েবল, দেন আনডিফাইন্ড ভেরিয়েবল পাওয়া যাইতেছে না। আচ্ছা টু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমার 500, আমার প্রোডাক্ট প্রাইস হচ্ছে 500। আমি কি বলছি, ডিসকাউন্ট প্রাইস প্রোডাক্ট প্রাইস থেকে কি হতে হবে, বড় হতে হবে, বেশি বেশি হইতে হবে। ডিসকাউন্ট প্রাইসটা আমার এখানে 500 আছে, আমার এটা ডিসকাউন্ট দিল না, না করলো। এখন কি করতে হবে, এখানে বড় এন্ড ইকুয়াল দিতে হবে, সমান। এখন কি করতে হবে, লাগাইতে হবে, পাশে কি লাগাইতে হবে, ইকুয়াল, সমান চিহ্ন লাগাইতে হবে। তাহলে সে কি করবে, এখানে বলবে কি ইয়েস, ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ Yes, sir. বুঝতে পারছি। Yes. এখন সমান আছে, তার মানে সেখানে কি করলো, ইয়েস দিল। আগে কি ছিল না, সমানটা আমরা দিছিলাম না, কি দিছি, শুধু বড় দিছি। তার মানে এখানে কি করবে সে, নো দিবে, দিবে না, ডিসকাউন্ট দিবে না, কারণ 500 তো সমান, বড় না, ক্লিয়ার? আর যদি এখানে 500.001 ওয়াই, এখন দেন কি করে সে, ইয়েস দিছে, মাত্র 1 পয়সারও কম, 1 পয়সার 100টা ভাগ দেওয়া যত ওটা পড়ছে আর কি, ওটা দেওয়া পাওয়াতে সে কি করলো, ইয়েস দিল। কারণ কি এখন 500-র মান এটার থেকে কি হচ্ছে, সমান নাই, বড় হয়ে গেছে, ছোট নাই। ঠিক আছে, ক্লিয়ার? Yes, sir. তাহলে এই অপারেটিং সিস্টেমগুলো আমরা বুঝলাম, এই অপারেটিং সিস্টেমগুলো আমাদের অনেক বেশি লাগবে, এই অপারেটরগুলো, কারণ আমরা মাঝে মধ্যে চেক করতে হবে প্রোডাক্ট প্রাইসটা কি এটার সমান নাকি ওটার সমান, নাকি এটা সমান, নাকি এটা কি এটার সমান, ওটা কি ওটার সমান না, এরকম কি বারবার চেক করা লাগবে আমাদের। এই কারণে আমাদের কি হতে হবে, এটা বারবার শিখতে হবে, সুন্দরভাবে শিখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার নাকি? এখন বন্ধু যে ক্লাস করেন এই বন্ধু সবাই ক্লিয়ার, কোনো যায় ঝামেলা আছে?
কোশ্চেন আছে? কাজ করতে গেলে অনেক কিছু মাথায় আসবে, ওই সময় ক্লিয়ার হবে পুরোপুরি আর কি। অনেক কিছু মাথায় আসা, এত কিছু মাথায় আসা তো নেওয়া দরকার নেই আপনাদের। আপনাদের যেটুকু শিখাইতেছি এটার মধ্যে কোনো কোশ্চেন আছে এখানে, এখানে এটা ক্লিয়ার করেন, ঠিক আছে? এই ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি অনেক কিছু মাথায় আনবার যান, যেটা শিখতেছেন ওটাও শিখতে পারবেন না। স্যার কোয়েশ্চেন আছে, এটাই তো জানি না আছে না নাই। কোশ্চেন আছে চিনা নাই, ঠিক আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম পড়েন তখন এটা প্রবলেম, কিন্তু এখন আমি শিখাইতেছি অপারেটরস নিয়ে। আপনি যদি অ্যারে আর অবজেক্ট নিয়ে কাজ করেন তাহলে কি হবে? জি না। কারণ অ্যারে অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষমতা আপনার এখন তো হয় নাই। কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্ট্রিংকে একটা স্ট্রিং সাথে আরেকটা স্ট্রিং যোগ করে। এতদিন তো আমরা শিখলাম কি নাম্বার টাম্বার আবে যাবে এগুলো শিখলাম। একটা এখন শিখবো কি একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কি করা, যোগ করা। কেমনে আমরা একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ করতে পারি? আচ্ছা, স্ট্রিং অপারেটরস বলতেছে। আচ্ছা, স্ট্রিং অপারেটর না বলে আমরা স্ট্রিং স্ট্রিং অপারেটরস, যেটা আমরা করব একটা স্ট্রিং সাথে আরেকটা স্ট্রিং কি করব, যোগ করব। আমরা এখানে কি শিখছি? যোগ বিয়োগ গুণ ভাগ, একটা নাম্বার সাথে একটা নাম্বার যোগ করা, তাই না? জি স্যার। এখন আমরা শিখবো একটা স্ট্রিং সাথে আরেকটা স্ট্রিং যোগ করা। আমরা এখানে দুটো নাম নেব, রুল 1 01 আছে হলো আতুল $, রুল 02 আছে হলো মাহি। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইরোর ধরছে, বলুন তো ইরোরটা কি? আমরা এখানে ইকুয়াল দিই না চিহ্ন, ভেরিয়েবলে অবশ্যই ইকুয়াল চিহ্ন দিতে হবে, ঠিক আছে? ইকুয়াল চিহ্ন না দিলে ওটা ভেরিয়েবল কমপ্লিট হবে না। এই মাঝখানে ইকুয়াল চিহ্নটা অবশ্যই দিতে হবে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তারপর আমরা এখন কি করব? রাতুল এন্ড মাহি। এখন আমরা রাতুল এন্ড মাহির যোগ করব। আমরা একটা লিখবো HTML, আমরা একটা কিছু লিখবো, যেমন আমরা এখানে বাংলায় লিখি রাতুল রাতুল থেকে মাহি ভালো। রাতুল থেকে মাহি ভালো, এই লেখাটা আমরা লিখবো। এখন যদি আমরা ইকো করি, মানে এখানে আসতেছে রাতুল থেকে মাহি ভালো, এটা আমরা কেমন ইকো করবো এখানে বলেন? রাতুল আলাদা, মাহি আলাদা, তাই না? দুই ভেরিয়েবল আছে না আমার? দুই ভেরিয়েবল আছে। আমরা দুইটাকে কোন জায়গায় নিয়ে আসবো? একটা ভেরিয়েবলে নিয়ে আসবো। ধরেন আমি এটা ইকুয়াল দিলাম না, আমরা এখানে বললাম রেজাল্ট ইকুয়াল টু দিলাম। এখন প্রথমে আমরা কি আছে, রাতুল আছে। রাতুল কার কার মাঝে আছে? এই বক্সের ভিতরে আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা প্রথমে কি কাকে নিব? আচ্ছা, এটা আমরা প্রথমে এই বক্সের ভিতরে, তাই আমরা প্রথমে কাকে নিলাম? রাতুলকে নিলাম। তারপরে কি আছে? থেকে এই মাঝখানে এখানে কি দিছে? একটা কমা। ডট। ডট, কমা না, ডট। একটা কি দিছি? ডট, যেটা হচ্ছে ইয়ার ইংরেজিতে ফুল স্টপ যেটাকে বলা হয়, একটা ডট দিলাম। ডট দেওয়ার পর আমরা আবার ডবল কোটেশনের ভিতরে কি লিখছি? থেকে। এখন আমরা এখানে লিখলাম, এই দুটার মাঝখানে আবার কি দিলাম? একটা কি দিছি? ডট। ডট দিছি। ডট মানে হচ্ছে যোগ করা। এখানে এটা কি করলাম? যোগ করলাম। এখানে লিখলাম কি? ভালো। ক্লিয়ার? তাহলে এখন জি। আমরা রেজাল্ট দেখি কি আসে। ও, রেজাল্ট আসবে না, কারণ কি আমরা ইকো করছি, জি না। ইকো করি না, তার মানে রেজাল্ট আসবে না। ইকো কাকে দিতে হবে? রেজাল্ট ইকো করতে হবে আমাদের। রিফ্রেশ করে তাহলে এখানে কি আসলো? রাতুল থেকে মাহি ভালো। এখন যে আমি জাস্ট এখানে নাম পাল্টা দিই, মাহি থেকে রিয়া, নাম পাল্টা দিলাম মাহি থেকে রিয়া ভালো। ঠিক, ক্লিয়ার? ক্লিয়ার কি না?
Yes, sir. এই ডটের মাধ্যমে আমরা কি করছি, এগুলো কি করছি, যোগ করছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আরেকটা সিস্টেম দেখি, মানে এখান থেকে এক লাইনে সবকিছু করে ফেললাম। এখানে আরেকটা সিস্টেম আছে, যেমন $সাইন রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু প্রথমে দিলাম কাকে, রাতুলকে নিলাম, রাতুলকে নিলাম, কমা দিলাম, তারপর আবার দিব $সাইন রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল টু ডট ইকুয়াল টু দিব, ডট ইকুয়াল টু, তারপর নিলাম হলাম থেকে, স্পেস দিয়া শেষ করলাম, ক্লিয়ার করলাম, আবার রেজাল্ট ট্রু, তারপর দিলাম ভালো। আগে কি করছিলাম এটা আমরা এক লাইনে একটা একটা ডট দিয়ে করে ফেলছি। আর এখানে কি হইতাছে, এটা কিন্তু অনেক সময় HTML করার সময় লাগে। যেমন রেজাল্ট কি হলো, মাহি আছে, তারপরে দিলাম কি থেকে, তারপরে দিলাম কি ভালো রিয়া, তারপরে দিলাম কি ভালো। তাই মাঝখানে প্রত্যেকটার সামনে একটা করে কি দেখেছি আমরা এই জায়গায় ডট। ডট দিয়ে গেলাম। তার মানে কি হলো, প্রত্যেকটা একটা করে কি বললো এখানে যোগ কইরা আমার রেজাল্টটা চলে আসলো। আগের বার আমার খেয়াল আছে নাকি, আপনারও খেয়াল আছে নাকি যে বলেন, যখন আমরা এখানে ই করছিলাম মানে একটা একই জায়গায় রেজাল্টের জায়গায় আবার নিচে করে আসছিলাম। আচ্ছা আমরা এটার রেজাল্টটা দেখি আগে, রেজাল্টটা দেখি, রেজাল্ট আসছে ঠিক আছে, মাহি থেকে রাত্রিয়া ভালো, ঠিক আছে। আগের বার এখন আমরা একটা জিনিস কাজ করে ডটটাকে রিমুভ করে দিই। ডটটাকে কি করবো, রিমুভ করে দিই, ডটটাকে বাদ করে দিলাম। এখন দেখেন কি আসে, এখানে কি আসছে, শুধু ভালো, শুধু ভালো আসলো। কারণ কি, রেজাল্টের মধ্যে ভালো দেওয়া। রেজাল্ট কি করছে, রেজাল্ট প্রথমে আছে মাহিরে পাইছে, তারপর আইছে থেকে পাইছে, তারপর আইছে রিয়ারে ভালো, সবার লাস্টে পাইছে কি ভালো, ভালো। যার কারণে এখানে আমার কি আছে, শুধুমাত্র কি আসলো, ভালোটা আসছে। ভালোটা আসলে মানে একটা পর একটা অ্যাসাইন করে গেছে, মানে ফুললি অ্যাসাইন করে গেছে। অ্যাসাইন মানে কি, প্রথমে রেজাল্ট দেখছে এখানে কারা আছে, আচ্ছা রেজাল্ট রুল 1 আছে, তারপরে গেলো এখানে আইলো, এখানে আরে কিন্তু রুল 1 নাই, আরেকটা আছে, এইটাকে রিমুভ করেছে, বাদ করে দিছে, এটা বাদ ডিলিট করে দেয়, এটা নিচে নেবার এখানে আইলো। এখানে আবার দেখলো কি, এখানে তো আমার রিয়া আছে, আমার তো এই দুটা নাই, মানে থেকে তো আমার নাই, এখানে আছে কেটা রিয়া, নতুন ভ্যালু আইছে, তাহলে সে কি হলো, এটারে ডিলিট করে দিয়ে আবার এটারে নিল। তো এন আইলো, তখন সে দেখলো ভালো আছে, তখন কি হলো, এটারে ডিলিট করে দেয়া সে নিল কারে, ভালো। ভালো রে। তা সবার লাস্টে সে পাইলো কি ভালো, ভালো। আর যদি প্রত্যেকটার মধ্যে আমি ডট লাগাই দিতাম, কাহিনী কি হইতো, উল্টা দিত। ডট লাগাতে কাহিনী কি হইতো, উল্টা দিত। কারণ কি, কেমন উল্টা দিত, এই প্রত্যেকটা ডট লাগানোর কারণে সে কি করতো, ডট লাগানোর কারণে এটার পরে এখানে আসলো, এটাকে যোগ করব, এটাও রেখে দেবো, এটাও রাখবো, দুটো রাখবো, যোগ করব, তারপরে আছে কেটা এটা, এটা রেখে যোগ করব, তারপরে আছে কি এটা, তারপর এটা রেখে যোগ করব, মানে প্রত্যেকটা কি করে গেছে, যোগ করে গেছে। ক্লিয়ার? হুম, Yes, sir. Yes, sir. আচ্ছা। যেমন একটা ফুটার লেগে আমাদের কি পুরো সিস্টেমটাই নষ্ট গেছে, তাই না? তাই প্রোগ্রামিং এ বলা হয় যে একটা ফুটার অনেক ভ্যালু আছে, মানে একটা ফুটা যদি ভুল জায়গায় হয়ে যা, ঝামেলা শেষ। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, পিএইচপি ইফ ইলস, পিএইচপি ইফ এন্ড আজকে বন্ধ থাকবো, নিতে পারবো না স্যার এতটুকু। এই বন্ধ থাকলে স্যার তো বেশ ক্লিয়ার হয়ে করে গেছে। দিত না, তো সিলেবাস কম রে ভাই, ডে কম। আচ্ছা, এই ফিল্ডসটা দিয়ে শেষ করে দেই, তারপর আমরা বাকিগুলা পরে আরেকদিন দেখবো, ঠিক আছে? জি স্যার। এই ফিল্ডসটা শেষ করে দেই। আর যে পাইথন পারেন, যে মোটামুটি পাইথনটা পারেন, এই যে একজন যে আছেন, নাম কি আপনার? রোমান ভাই। নুমান ভাই। আপনি তো এটাগুলো বুঝতে পারছেন, এগুলো সবগুলো বুঝতে পারেন নাই? স্যার পারে না। হ্যাঁ, পারেন না? তাহলে তো সমস্যা। এগুলো ভালো বুঝছেন কে বলেন তো, একজন, যে কোনো একজন বলেন যে খুব ভালো বুঝছেন, বা আগে আগে কাজ স্যার করছেন যেটুকু এরকম। শিখেছেন অনেকে ভালো বুঝছে আর কি। হ্যাঁ, যেটুকু শিখেছেন অনেকে ভালো বুঝছে।
আচ্ছা, যে আমার তো অনেকে ভালো বলছে আপনারা একসাথে আছেন, আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে একজন আরেকজনকে হেল্প করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে একটা জিনিস আজকে ক্রিয়েট করব, যেমন দিলাম আর ইএসইউ এলডি রেজাল্ট ইকুয়াল টু, ধরুন একটা হচ্ছে আমাদের 100তে পাস, 100তে কি পাস, 100তে আমার পাস। এই খুব জ্বালাইতেছে গো। স্যার W3 স্কুলে করতে পারেন, ওইখানে AI জ্বালাবে না। ডাব্লিউ3 স্কুল তো ভাই নাই আমার কাছে ইনস্টল দাও। ডাব্লিউ3 স্কুল তো আসছে রে, ওটা জ্বালাইবো না বলতে মনে করে শিখানো হয়ে গেলে আবার বোঝানি সমস্যা। মানে কোডিংটা এইভাবে আমরা কমেন্ট টমেন্ট করে এত সুন্দরভাবে করা যাবে না। আচ্ছা, আমরা এখানে ইকো দিলাম, রেজাল্ট গ্রেটার দেন 80। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। ইফ ইলস, ইফ ইলস লেখার নিয়মটা বলে দিই প্রথমে। ইফ ইলস লেখার নিয়মটা হইতেছে, প্রথমে আমরা লিখবো ইফ, ইফ দেয়া ফার্স্ট ব্র্যাকেট দিব। কি ব্র্যাকেট দিব? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা দিব কি সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? জি। ইফ দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিলাম কি সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট। এখন ইফ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে হলো আমার কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেট আমার কি কন্ডিশন। কন্ডিশন, আর সেকেন্ড ব্র্যাকেটে কি কোড। রেজাল্ট। যদি আমার কন্ডিশন ট্রু হয় তাহলে আমার এই রেজাল্টটা দেখাবে। ক্লিয়ার? Yes, sir. আর যদি আমার কন্ডিশন ট্রু না হয় তাহলে আমার রেজাল্টটা দেখাবে দেখাবে না। হুম। আর সবাই একটু পাস। আচ্ছা, ইফ এ সিনটেক্স হচ্ছে যদি রেজাল্টটা প্রথমে কন্ডিশন, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমার রেজাল্টে আসবে। ঠিক আছে? ইফে Yes, sir. তিনটা সিনট্যাক্স হয়। কয়টা সিনট্যাক্স হয়? তিনটা। তিনটা সিনট্যাক্স হয়। ওরকম ইফের তিনটা সিনট্যাক্স হইতেছে আপনার। একটা হচ্ছে ইফ, ইফের পর হচ্ছে আমার কন্ডিশন, যদি সত্য হয় তাহলে আসবে আমার কি রেজাল্ট আসবে, যদি সত্য না হয় আর কিছু কিছু হবে না। এটা শুধু সত্য হলে দেখাবে, আর সত্য না হলে কোনো কিছু আসবে না। ক্লিয়ার? সত্য হলে দেখাবে, সত্য না হলে সে কোনো কিছু পাবে না। আর একটা জিনিস দেখাই, একটু কমেন্ট আউট করে দিই একটু করে। ইফ কন্ডিশন, যদি কন্ডিশন সত্য হয় মানে যদি কন্ডিশন সত্য হয় তাহলে সে রেজাল্ট আসবে, আর যদি কন্ডিশন সত্য না আসে কোনো কিছু করবে না। আর এখানে হচ্ছে ইফ কন্ডিশন প্লাস রেজাল্ট, আবার ইলস এর পর আবার রেজাল্ট। এখানে হচ্ছে কি কন্ডিশন সত্য হলে রেজাল্ট আসবে, আর মিথ্যা হলে মিথ্যা রেজাল্ট দেখাবে। ঠিক আছে? Yes, ক্লিয়ার? sir. এখানে সত্য হলেও রেজাল্ট দেখাবে, মিথ্যা হলেও রেজাল্ট দেখাবে। আর ট্রু হলেও রেজাল্ট আসবে, ফলস হলেও কি হবে রেজাল্ট আসবে। আর এখানে কি শুধুমাত্র অনলি ট্রু হলে রেজাল্ট আসবে, ফলস হলে সে রেজাল্ট দেখাবে না। আর এখানে দেখবে এখানে হচ্ছে একটা লুপের মতো, প্রথমে চেক করবে সত্য হলে রেজাল্ট দেখাবে, তারপর আবার চেক করবে সত্য হলে রেজাল্ট দেখাবে, তারপর যদি সবার লাস্টে যদি কোনোটাই সত্য না, তো সবার লাস্টে কি দেখাবো
এটা দেখাবো মিথ্যা রেজাল্ট। ঠিক আছে, ক্লিয়ার? এখানে দেখেন আমরা 3 ভাবে লিখছি, এখানে ইফ রেজাল্ট, তারপর হচ্ছে ইফ ইলস, ইফ ইলস ইফ, তারপর আবার হচ্ছে ইলস। আমরা এখানে কি কি লিখছি? ইফ, এটা দেখেন এখানে দেখলে বুঝবেন, ইফ ইলস, ইফ ইলস ইফ, আবার কি ইলস চলে আসছে এখানে। আচ্ছা, এখন আমরা এখানে আমি ই করি, লিখি ডলার সাইন রেজাল্ট ইকুয়াল টু 20 দিলাম বা 10 দিলাম। তার মানে আমি এখানে ইফ করি, ভিতরে কন্ডিশন দিই, রেজাল্ট ইকুয়াল যদি আমরা এখানে কন্ডিশন দিলাম রেজাল্ট ইকুয়াল দিলাম 20 হয়, 20 হয়, তাহলে আমি কি বলবো এখানে ইকো করব রেজাল্ট ইজ 20। ক্লিয়ার? রেজাল্ট ইকুয়াল টু 10 দিলাম, তো রেজাল্ট ইকুয়াল টু বললাম 20, রেজাল্ট 20 হলে 20 হলে তাহলে আমার এখানে কি দেবে রেজাল্ট টু 20। তাহলে আমরা এখানে আনসারে আসি, আমার কি দেখাই, কিছু আসছে? জি না। জি না। তা আমরা কোনটা দেখলাম? ইফ কন্ডিশন সত্য হলে রেজাল্ট দেখাবে। এখন যদি আমরা ইফ রেজাল্ট ইকুয়াল টু 20 করি, 20 করি, আমরা এখানে কি পেলাম? রেজাল্ট ইজ 20 পাইলাম নাকি? পাইলাম, কারণ কি আমার রেজাল্টটা কি হয়েছে, এটার সাথে কি হয়েছে, সমান সমান হয়েছে, মিলছে, তাই এটা কি দেখাইছে, সমান সমান। আর এখন যদি আমি চাই যে সত্য হলেও দেখাবে, না সত্য হলেও দেখাবে, সেক্ষেত্রে আমি কি করব, ইকো করব কি রেজাল্ট ইজ নট কি 20 20। এখন যদি আমি দুই ভাবে রেজাল্ট পাচ্ছি আছি, সত্য হলো রেজাল্ট পাবো, মিথ্যা হলো রেজাল্ট পাবো। রেজাল্ট ইজ নট 20, আজ আমি 20 করি, এখানে কি আসবে, রেজাল্ট ইজ 20। ক্লিয়ার? Yes, sir. দেখেন ক্লিয়ার নাকি? রেজাল্ট ইজ 20, সত্য হলো রেজাল্ট দেখাইতেছে, মিথ্যা হলো রেজাল্ট দেখাইতেছে। তাহলে আমরা এখানে সত্য, শুধু সত্য পাইতেছি, আর এখানে সত্য মিথ্যা দুটো দেখতে পাইতেছি। আর একটা জিনিস হচ্ছে আমার মাঝখানে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি, রেজাল্ট ইকুয়াল 30, রেজাল্ট ইকুয়াল কি 30, এখানে আমি কি দিব, ইকুয়াল রেজাল্ট ইকুয়াল টু 30। ও আমরা এখানে ভুল করছি, রেজাল্ট ইকুয়াল কি 30। তাহলে আমার প্রথমে চেক করবে কি রেজাল্ট ইকুয়াল কি 20 কিনা নাকি, তখন যদি 20 হয় তাহলে আমার আসবে কোনটা, এইটা। তারপরে আমার চেক করবে কি রেজাল্ট ইকুয়াল কি 30 কিনা, 30 কিনা, যদি 30 হয় আমার আসবে কোনটা, এইটা। আর যখন 20 না থাকে, 30 না থাকে, তাহলে আমার আসবো কি রেজাল্ট ইজ নট 20। রেজাল্ট ইজ নট 20/30 দিলাম। ক্লিয়ার? এখন আমি যদি আসি, দেখেন আমার এখানে কত আসলো, 20 আসলো। এখন আমি যদি রেজাল্ট ইকুয়াল টু 30 করি, আমার আসবে কোনটা 30। ক্লিয়ার? রেজাল্ট ইজ 30। আর এখন যদি আমি 25 করি, তাহলে কি রেজাল্ট ইজ নট 20 and 30। ক্লিয়ার? জি স্যার। যেটা আজকে আমরা সহজভাবে দেখলাম, সামনে আর একটু কঠিন ভাবে দেখবো, আর একটা সিনট্যাক্স দেয়া, মানে ইলসিফ দিয়ে একটা সিস্টেম রেডি করে দেখাবো সুন্দরভাবে। আজকে হতে এই বন্ধু থাকে, এমনি বলছে আপনাদের বেশি হয়ে গেছে। দেখেন আমরা এখানে কি কি করছি, আমরা কিন্তু এখানে সুন্দরভাবে একটা নোট করে ফেলছি, তাই না? যদি আমি ইয়েতে করি, কি জানি বললেন, W3 স্কুলে করি,
তাহলে এরকম নোট তৈরি করে বা আপনাদেরকে এরকম নোটটা দিতে পারবো না, একটা সমস্যা হবে। এই নোটগুলোর মাধ্যমে আপনি পিএইচপি থেকে আপনি অনেক কিছু শিখতে পারতেছেন। মানে এই নোটটা যদি একবার রিভিশন দেন তাহলে কিন্তু আপনার আজকে কি কি শেখানো সব রিভিশন দেওয়া হয়ে যাবে না এক নজর দেখলে। Yes, sir. পিএইচপি সিনট্যাক্স শিখছি, সেই সিনট্যাক্স কোনটা আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিই এখানে। পিএইচপি সিনট্যাক্স হচ্ছে আমার এটা। তারপর হচ্ছে পিএইচপি ইকু স্টেটমেন্ট, ইকু দিয়ে এরকমভাবে লিখলাম ইকু। তারপর কমেন্ট করা, সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট ভিতরে আমরা করে দিই এখানে ব্যাকেটের ভিতরে সিঙ্গেল লাইন কমেন্ট কোডটা দিয়ে দিলাম এটার ব্যাকেটের ভিতরে। তারপর স্টার, এটা স্টার, আবার এটা ডাবল লাইন কোডটা দিয়ে দিলাম। ভেরিয়েবলে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিই এখানে $, a equal to 10 ভেরিয়েবল অ্যাসাইন করলাম। ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, নাম্বার। আর নন প্রিমিটিভ ডাটা টাইপ অ্যারে আর অবজেক্ট। তারপরে পিএইচপি অপারেটর প্লাস মাইনাস, গুণ, ভাগ, ভাগশেষ, আর হচ্ছে ঘাতক, স্কোয়ার। পিএইচপি কম্পারিজন অপারেটর সমান মানে ডাটা টাইপ সমান সমান না, তারপর হচ্ছে বেশি কম, আর সমান বেশি, বেশি সমান কম সমান। পিএইচপি স্ট্রিং অপারেটর ডট আর হচ্ছে ডট ইকুয়াল, দুটোই দেখছি আমরা, তাই না? ইফ ইলস অ্যান্ড ইফ এন্ড ইলস। তাহলে আজকে যারা দেখছি এখানে সবকিছু একটা নোট আছে না সুন্দর। এই নোটটা আমি আপনাকে দেখে দিয়ে দিতেছি, আগামীকালকে কোশ্চেন করব। প্লাস আজকের হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হইতেছে এই নোট থেকে এরকম ভাবে লিখবেন, এরকম সিনট্যাক্স তৈরি করলেন, হিসাব দেখাই এরকম লিখবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন পিএইচপি ভেরিয়েবল, এখানে পিএইচপি সিনট্যাক্স, এই পিএইচপি সিনট্যাক্স লিখলাম, করলাম এটা পিএইচপি সিনট্যাক্স। তারপর আবারই কমেন্ট করবেন, সিঙ্গেল লাইন কমেন্টই করবেন আপনি এইভাবে, বা এইভাবে কমেন্ট করবেন। এরকম এইচটিএমএল কমেন্ট সবাই জানেন নাকি? এইচটিএমএল কমেন্ট শিখছেন না? তাহলে লিখলেন পিএইচপি ভেরিয়েবল, Yes. পিএইচপি ভেরিয়েবল দেয়া এখানে পিএইচপি ভেরিয়েবলের একটা দিবেন, এক্সাম্পল দিবেন। এরকম পিএইচপি লেখা, পিএইচপি লেখা পিএইচপি লেখা এখানে ভেরিয়েবল দিবেন a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0। তাহলে আমি পিএইচপি ভেরিয়েবল করলাম। তারপর হচ্ছে কি ইকো করতে হবে আমাকে, এটাকে ইকো করবো, বা আমরা এখানে ডাইরেক্ট ইকো করতে করে দিতে পারি। ইকো 0, 0কে আমি ইকো করলাম, ঠিক আছে? তো এইভাবে একটা একটা করে এইভাবে প্রত্যেকটা একটা ফাইলে করবেন, এরকম index.php নামে একটা ফাইল ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এরকম প্রত্যেকটা একটা একটা করে আমাকে এক্সাম্পল কোড এখানে লিখবেন। কোড লিখে ওই ফাইলটাকে, যে ফাইলটা হবে এই ফাইলটা গুগল ড্রাইভ করবেন, গুগল ড্রাইভে আপলোড করে আমাকে আপনার নাম কি দিবেন, নাম, তারপরে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে আর কি লাগবে আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়া আর ড্রাইভ লিঙ্ক দিবেন, ড্রাইভ লিঙ্ক, এই ড্রাইভ লিঙ্কটা আমাকে পাঠাবেন। এই তিনটা মেসেজ একসাথে এভাবে কপি করে হোয়াটসঅ্যাপে লেখা, এভাবে লেখা আমাকে পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? Yes.